ছয়জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিং এ। আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপির আক্তারের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুলকেও টিটকারি মারা হয়েছে। শুনেন, এই যে এনসিপির যারা, এই যে মির্জা ফখরুল, এই যে চুদলিং পং, এই যে আড়াইছে, এই যে খানকে বলা, এই যে এই ভাই তো দে আপনারা খানকে বলারে ধর, ওই যে খানকে বলায়, এই যে আপনারা খানকে বলায়, এই যে মির্জা ফখরুল, এই যে ফখরুল, এই যে আপনারা বলছে, এই যে এইটা সব দেখেন তো তাসনিম জারাকে যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাবো বেরিয়েছিলাম, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আওয়ামী লীগ 2024-এর জুলাই আগস্টে বন্দুক, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল এসব নিয়ে ঝাঁপায় পড়েছিল ছাত্র জনতার উপরে, সেটা ডিমে রূপান্তরিত হয়েছে। আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না, এটা একটা সমস্যা। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা, 4 মাসের জেল হয়েছিল মাত্র। আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে। এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বেয়াদবি করা থেকে, তারপর থেকে এটা বাড়তেছে। আমি জেনেভায় গেছিলাম, ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, ওই জায়গায় যাই মিটিং করে আসছিলাম, বক্তৃতা দিয়ে আসছিলাম। প্রিয় দেশবাসী, এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী গুন্ডারা হেনস্থা করার চেষ্টা করেছিল। এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে, এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল, তারাই সব ইনফরমেশন দিছিল। তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো, সেদিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে। আমি বলছিলাম আমার বাসায় আসতে, যাই হোক এমবেসি রাজি হয়নি, একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো। তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না, আমরা বললে আমি ঠিক করতাম, কিন্তু কোথায় দেখা করবো। যাই হোক, আর এই ভেনুর খবর চাউর হইলো, আওয়ামী লীগেরা আসলো দল বেঁধা আসিফকে হেনস্থা করবে। আসিফ তখন আসেনি, আমি বসে আছি একাই। তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কয়ে গেল, হাত মিলাই গেল, সিলেটের পোলা এক। তো যাই হোক, তো আমার একটু মনে হলো যে এই পোলা কে এইভাবে আসলো হঠাৎ কইরা এসে এইভাবে হাত মিলাই যাইতেছে। যাই হোক, তো আসিফ আসলো, কথা বলতেছে ভিতরে, তারপরে শুনি ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে। তো এটা তো প্যারিস, আমরা হাঁক দিলে 1000 মানুষ চলে আসে। যাই হোক, বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে, পুলিশটাও ডাকছিলাম, পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে, ওরা ভাগিছে। ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য, এই ভিডিও করে ছেড়ে দিবে, রেডি হয়েছিল আর কি। এটাই ওদের মজা। এখন এটা চলতেই থাকবে, আস্তে আস্তে বাড়তেছে, দেশেও মিছিল বাড়তেছে, বাইরেও গ্যাঞ্জাম বাড়তেছে, কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে। তাইলে এই ব্যর্থতা কার? এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখবো। আসেন দেখি কার ব্যর্থতা। প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ, এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে। আর এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর, নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার, পুরো রাষ্ট্র তাড়াতে। আমি প্রফেসর ইউনূস হইলে বা আমাদের যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত, আমি 2টা মানুষের ডাকতাম বাংলাদেশের। আপনারা জানেন কিনা জানি না যে আমি কুকসিন ক্যারাতে ব্ল্যাক বেল্ট, ফুল কন্ট্যাক্ট। কুকসিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্চ বাকি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না, সাধারণ মানুষ। ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে, কাইট হয়ে পড়বে একেবারে। এইটা স্যার ওই মাঝ আমার কিছু অ্যাকশন দেখান নাই না, হ্যাঁ দেখান মাঝ আমার কালিয়াতে খেপাসার মাইরা ফেলাতো। তো আমি 2জনরে ডাকতাম, মনির ভাই আমার টিচার উনি, আর উনি কিন্তু মাসো আমার সরাসরি ছাত্র ছিলেন, জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন। আর দেখতাম আব্দুল্লাহকে, আমার কারাতেতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট, দুর্দান্ত ফাইটার ছিল। ও এখন একটা স্কুল দিছে গুলশানে, কেও ফাইট ক্লাব নামে। এই যে এটা তো আগের কথা কই, আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আব্দুল্লাহর সাথে ফাইট করেছিলাম, কম্পিট করেছিলাম, বলাই বাহুল্য হারিয়েছিলাম। আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আব্দুল্লাহ ব্ল্যাক বেল্ট। ওই টুর্নামেন্টে আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল, আর আমার ফাইট পড়েছিল আব্দুল্লাহর সাথে কোয়ার্টার ফাইনালে। তো কপাল খারাপ আর কি। তো যাই হোক, আব্দুল্লাহ মনির ভাইয়ের 2জন আবার ঝগড়া আছে। তো আব্দুল্লাহর আর একটা পরিচয় দিই, ওই কালে হাজী শরীয়তুল্লাহর গ্রেট গ্র্যান্ডসন, বিখ্যাত ফ্যামিলির ছেলে। তো যাই হোক, 2জনরে ডেকে কইতাম
আপনারা 50 জন করে টপ ক্লাস ফাইটার দিবেন, আমাদের 100 জন, 2 জনে 100 জন দিবেন, আমি নিয়ে যাব আমেরিকায়, ছেলে মেয়ে মিলাই দেবেন। তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ, ওই গেট দিয়ে সবের নিয়ে দবদবায় বাইর হইতাম, সবের নিয়ে। আর মায়াগুলারে কইতাম ফাটায় ফেলবো আর কি, 10 ফিটের মধ্যে যদি কেউ আসে, কেউ 10 ফিটের মধ্যে আসলে একেবারে হুতাই দিত আর কি, মায়াগুলাই হুতাই দিত, তোদের মাইয়াদের দিয়ে পিটাইতাম। এটা বাড়াই কইতেছি না, কিন্তু এটা আসলেই হয়েছিল। সত্যিকারের নেতারা, হেডোমালা নেতারা এই কাজ করে। এরদোগান আমেরিকাতে গেছিল, ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল, এরদোগানের বডিগার্ডদের মাইরা হুতাই দিছে আর কি। দেখেন সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল। একবার হোলসেল মাইর খেলে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না। তো এরপরে আমি যাদের উপরে আওয়ামী লীগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম, ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম, খুঁজা দরকার হলে 500 ফাইটার নিয়ে যাইতাম, আর্ম কম্ব্যাট স্পেশালিস্ট। আই দেখি কই ডিম মারিস, আই দেখি কত হ্যাডম তৈরি। আর 2 নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর। এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল? এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে। কেমনে আসেন দেখি। এটা গলে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করা হয়েছে, কিন্তু গুরুত্ব দেয়নি। এবং এদের মাধ্যমে, এই হাসিনার লোকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে চলে যাচ্ছে। এই যে ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহাল তবিয়তে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে। এটা কিন্তু হয় না। একটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে, তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে। এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত। এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ একটা ফ্ল্যাট কিনছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান আছে। দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নেই। এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল। স্বৈরাচারের দোসর সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাতর সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তের দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে। এই এমদাদের সাথে আলগা মোমেন, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে। মন্ত্রণালয়ের আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এমদাদ একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে। এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শকাতর বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই পতিত স্বৈরাচার হস্তগত করে সবকিছু হাসিনার কাছে পাঠায় দেয় এমদাদ। এরে পাতায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসারণ করে আইনের আওতায় আনা জরুরি। আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহাল তবিয়তে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে। নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী। এই 28 ব্যাচের কর্মকর্তা নাজমুল হক, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল, সে শেখ হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। গণহত্যার সময় শেখ হাসিনার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতো এই নাজমুল। শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে 11 আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায়। আগেই ট্রান্সফার অর্ডারটা হয়েছিল। তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে। নাজমুল হকের মতো একজন ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাছায় লাথি দিয়ে সরানো উচিত। আর এই নাজমুলই প্রফেসর ইউনূসের সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল। ফাইনালি শোয়েব আব্দুল্লাহ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আব্দুল্লাহ নিজেও ছাত্রলীগ নেতা ছিল। সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল। শোয়েব আব্দুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল হকের হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে পদায়নপ্রাপ্ত হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত, কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রফেসর ইউনূসের প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য। চিন্তা করেন, এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আব্দুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়। আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে, বিএনপির কেউ নাই, বাড়াইতেছে, মানে সবাই আওয়ামী লীগ। দেখেন আবার এডিটর সাহেব দেখান, বাড়াইতেছে, বিএনপির কেউ নাই। কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি। বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে 8 নম্বর টার্মিনাল দিয়ে বাইর হবে, এই দূতাবাস থেকে বলছে, শোয়েব আব্দুল্লাহ বলছে। আর শোয়েব বাইর করছে 4 নম্বর টার্মিনাল দিয়া, আওয়ামী লীগরা ওইখানে আছে। তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে। ওইখানে বিএনপির লোকেরা থাকলে কাজ করতে পারে না। 3 নাম্বার দায় কার? 3 নাম্বার দায় আমেরিকা সরকারের। রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায়িত্ব তাদের নিতেই হবে। প্রফেসর ইউনূসের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার, কিন্তু প্রফেসর ইউনূস সেটা করবে না। ট্রাম্প তো করছে, সে ওটার সময় এক্সেলেটর কাজ করে নাই, সেটা বলছে সে বক্তৃতায়। সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার কাজ করে নাই, সেটা বলছে সে বক্তৃতায়। তাহলে এই ঘটনা ঘটার দায়কার, পুরা এই ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয়, দেখি আপনারাই বলেন তো। ঠিক ধরেছেন, শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ 111 ফরেন সেক্রেটারি আখের গুছাই নিতেছে এখন শেষ বয়সে এসে। নিজের আখের গুছানো ছাড়া সে আর কিছুই করে নাই। না, সে আর একটা কাজ করেছে। 1971-এর জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছে পাকিস্তানের কাছে, নাকি পাকিস্তানের কাছে নাকি মেলা টাকা পাওনা আছে, সে দাবি তুলেছে। আর অতি অবশ্যই নিজের আখের গুছাইতেছে। আমি হুদাই অ্যালিগেশন আনি না কারো বিরুদ্ধে, আমার কাছে তথ্য আছে সে কি করছে বা কি করতেছে। প্রফেসর ইউনূস কি করবে এই ডিম কাণ্ডের পর? এই যে লন্ডনে প্রফেসর ইউনূসের হোটেল বিল ফাঁস হইল, কারো শাস্তি হয়েছে শুনছেন? এটা যে এমবেসি থেকে ফাঁস হয়েছে। এই যে প্রভুপাত যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে, কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ। অনেকে কইতেছেন আক্তারকে কেন ডিম ছড়া হইলো, তাসনিম জারাকে কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হইলো। আরো তো অনেকে ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, মির্জা ফখরুল তো ছিলই। এর কারণ দুইটা, শক্ত মাটিতে বিলাই আগে না। তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না, এমনকি দেশেও ফিরতে পারবে না। কিন্তু এনসিপি দুধভাত, তাই তাদের যা খুশি কওয়া যায়, কোনো প্রত্যাঘাতের আশঙ্কা নাই। প্রফেসর ইউনূসের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না। এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না, বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপর সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক। নেতৃত্ব ঠিক না থাকলে আইন, ব্যবস্থা, মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না। প্রফেসর ইউনূসকে লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে। দোষীদের শনাক্ত কইরা পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে। তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য। এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রফেসর ইউনূসের সরকারের। দায় আমি ছাত্র নেতৃত্বকেও দেব। এই সরকার তারাই তৈরি করছে। প্রফেসর ইউনূসের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে, ক্ষমতায় বসাইছে। তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই। আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি, যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো, সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে, পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব। সেই দিনের অপেক্ষায় আমরা থাকি। ইনকিলাব জিন্দাবাদ। গত 15 বছর অন্তত পক্ষে আপনারা ক্ষমতার বাইরে, বিএনপি, এবং বিএনপিকে ক্ষমতার বাইরে একরকম রাখা হয়েছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রাখা হয়েছে যে বিএনপি কোনোভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটিকে পরিকল্পিতভাবে শেষ হয়েছে। সর্বশেষ যেটি আমরা দেখেছিলাম সেটি হলো ডামি নির্বাচন। এই যে ডামি নির্বাচনের মাধ্যমে আপনারা যেন অংশগ্রহণ করতে না পারেন, জামাত ইসলাম যেন গ্রহণ, এরকম একটা প্রেক্ষিতের পর আমরা প্রায় 1,500 মানুষের জীবনের বিনিময়ে একটি নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে, এবং আমরাও মনে করছি যে সামনে একটি ভালো সময় আসবে। কিন্তু জনগণ মনে করছে যে আওয়ামী লীগ সরকার তার এই কৃতকর্মের জন্য অন্তত পক্ষে এই সামনের নির্বাচনে কোনোভাবে যাতে অংশগ্রহণ করতে না পারে। এত কিছুর পরও আপনার দলের মহাসচিব আজকে বলেছেন যে না, তারা আসুক, তিনি চান। এটা কি আপনার দলের নাকি ওনার ব্যক্তিগত, নাকি আসলে আপনার দল এমনটাই চায়? একটু শুনতে চাই আপনার কাছে স্পষ্ট। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ফেস দ্য পিপল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আমার সংগ্রামী শুভেচ্ছা, সচেতন সালাম। বিজ্ঞ সহ আলোচক আমার অত্যন্ত প্রিয় বিজ্ঞ হাসান নাসির ও ইসলাম হোসেন সম্রাটকে শুভেচ্ছা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে ফেসবুকে বা বিভিন্ন ভাবে অনেক কথা কাট করা হয়। এখন উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, যেমন আমরা আগে দেখতাম এখানে প্রস্রাব করিবে না,
করিলে 50 টাকা জরিমানা করা হইবে, লাগাই দিলে এখানে প্রস্তাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা দেওয়া করা হবে। এখন প্রফেসর আলমগীর ভাই কিভাবে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, কথাটা কি বোঝাতে চেয়েছেন উনি ভালো বলতে পারেন, আমি তো এটা বলতে পারবো না। আরেকটা কথা আমি বলতে চাই, তিনি যেভাবে বলেছেন, আপনি তো বলছেন যে যারা এটাকে প্রকাশ করছে সে প্রকাশ মাধ্যমটার কি ধরনের সেটার উপর নির্ভর করছে। আমরা দায়িত্বশীল কয়েকটা পত্রিকার কথা বলেছি, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পার্সন দীর্ঘদিন আমার সাথে ঝগড়া করেছে বিভিন্ন মিডিয়াতে গিয়ে। 18 সাল নির্বাচনের সময় আলমগীর সকালবেলা যখন তার ভোট, আপনি বলতেছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেনি, এইভাবে বলার কথা না। আওয়ামী লীগ নির্বাচন আসুক, জাতীয় পার্টি নির্বাচন আসুক, সে আসতে বলারই বা কে, ঠেকানোরই বা কে? ঠেকালে সরকার ঠেকাবে, আনলে সরকার আনবে। এখানে বিএনপির তো এখানে তাতে আসা বড় ধরনের স্টেক আমরা ই করি না। এই কারণে ধরেন আমরা বিএনপি যখন 2024 সালের নির্বাচন আমাদের অংশগ্রহণ করতে দিল না, পার্টি বন্ধ করে দিল, আমরা যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতাম অথবা আমরা জোট কোথায় নির্বাচন করতাম সেই পরিবেশে, তাহলে বিএনপি 200-250 সিট পেত তার জোট। আমরা সেই বিএনপি, আমরা আওয়ামী লীগ নির্বাচন আসলেই বা আমাদের ক্ষতি কি, না আসলেই বা আমাদের ক্ষতি কি, তার ঠেকালেই বা আমার লাভ কি, না ঠেকালে আমার লাভ কি? কিন্তু আমার বক্তব্য হলো এই যে আওয়ামী লীগ বিগত 3টা টার্ম এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি। সেই ক্ষেত্রে সেহেতু আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ 3টা টার্ম অপেক্ষা করুক, 3 টার্ম পর যদি দেশের মানুষ মনে করে যে তাদের শাস্তি যথেষ্ট হয়েছে, তখন তারা নির্বাচনে আসুক, কেউ তখন মনে করবে না, কেউ কিছু বলবে না। এখন আমি আওয়ামী লীগের নির্বাচনে আসতে বলবো কোন কারণে? বলার কোনো কারণ নেই। তারপর বলেছেন তো আপনার মহাসচিব, এখন উনি কিভাবে বলেছেন বললাম, উনি ভোট বাংলা ভাষাতেই বলেছেন, বাংলা ভাষাতে উনি ভোটে উনি আপনি বললেন 2018 সাল নির্বাচনে এরকম ভোট, ওখানে যে ভোটটা হচ্ছিল, আমি বলতো আমার এলাকায় আমি যদি আহত হয়ে না ঢাকা আসতাম, আমার কেন্দ্রে আমি বলতো এরকম ভোট হলে সারা বাংলাদেশ বিজয় লাভ করবো। কারণ আমি 2টা ভোট, তারপরে আমি তো 3130 ভোট পেয়েছিল 2টা ভোট। তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন এই জায়গাতে কি আওয়ামী লীগ আরো কথা থাকতে পারে, না এই জায়গাতে কি আওয়ামী লীগ এই কথা উনি বলেছেন আছে কিনা সকালবেলা আমার কেন্দ্রে এরকম ভোট হয় যে 532 শুনুন 510টার সময় যখন আরেকটা কেন্দ্রে গেছেন তিনি এটা বলেছেন। আমি বলি আপনাকে, তিনি এটা বলেছেন যে আমরা তো আর আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না, শেখ হাসিনা যা করেছে তা আমরা করতে পারি না। তার মানে তো উনি ভোটে আসতে দেওয়ার ব্যাপারে বলেছেন এমন তো না। আমি ব্যাখ্যাটা 1 সেকেন্ড দিই। তারপর উনি 10টার সময় যখন আরেকটা কেন্দ্রে গেলেন, তখন ওনাকে যখন সাংবাদিক প্রশ্ন করে কেমন ভোট হচ্ছে, তখন উনি বলেছেন রাত্রিবেলা ভোট হয়ে গেছে। এই কথাটা কেউ বলে না, কোনো মিডিয়া বলে না, শুধু ওই যে সকালবেলা গিয়ে যে ওনার কেন্দ্রে বলছে, আমার কেন্দ্রে আমিও যে কথাটাই বলতাম যে এইরকম ভোট যদি সব কেন্দ্রে হয় তাহলে আমরা জয়লাভ করবো, আমি জানি 3130 ভোট পেলাম। ওই রকম পরিপ্রেক্ষিতে হয়তো উনি কথাটা বলেছেন। একজাক্টলি আমি না জেনে না শুনে কোনো কথা বলতে চাই না, বলবো না, যেহেতু আমি পত্রিকা অনেক সময় সেখান থেকে বলতে পারেন, পত্রিকা অনেক সময় আজকে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, বিরাট একটা ঘটনা বিএনপির মধ্যে। গতকাল সমকালে সুনির্দিষ্ট ভাবে 200 আসনে ঢাকা এবং ঢাকার বাইরে সবুজ সংকেত দেওয়া হয়েছে 200 মানুষকে। এই 200 মানুষ কিন্তু ভবিষ্যতে নির্বাচন করবেই, দু একটা অসুস্থ হলে বা অন্য কোনো কারণে বাদ না পড়ে তারা 200 আসনে করবে। এই পত্রিকাতে লিখলো, দায়িত্ব নিয়ে তারা লিখেছে। আজকে আমার পার্টির দপ্তর সম্পাদক পরিষ্কার করে বড় ধরনের সাংবাদিক সম্মেলনে বললেন যে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে তাহলে পার্টির দপ্তর সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক মহাসচিব উনি বললেন এই কথা, এই পত্রিকাতে লিখে দিল একেবারে 200 আসনের নাম সব ঠিকানা দিয়ে। পত্রিকা কি অসত্য বলেছে? তাহলে এখন এটা কোন ধরবো? পত্রিকা অসত্য না, পত্রিকা প্রতিবাদ করা উচিত। এখানে তো পত্রিকা যদি এখন এখানে রিজভি তো আপনি বলেছেন ডাইরেক্ট, তাহলে পত্রিকা কোন সোর্স দিয়ে এই কথাটা লিখলো 200 আসনের সবুজ সংকেত দেওয়া হয়েছে? নিশ্চয়ই তার কোন সোর্স আছে, একটা ক্লিয়ার করতে হবে। ফখরুল আলমগীর হয়তো ওইভাবে বলতে চেয়েছে না, এখন বলবো আমি নিজে যত শুনি নেই, আপনি বলেছেন আপনার কথা ধরেই নিলাম যে আওয়ামী লীগের মতো আচরণ বিএনপি করতে পারে না। কারণ এই বলে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে সব নেতারাই বলতেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিবে বা ক্ষমতা ত্যাগ করবে সেদিন আওয়ামী লীগের
কম করে 5,000 নেতাকর্মী রাস্তায় মরে পড়ে থাকবে, রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে বলেছিল তো, একটা কি মরেছে? এইটাই যদি আওয়ামী লীগ হতো, বিএনপি যদি এই অত্যাচারটা করতো আর এই বিএনপি যদি পদত্যাগটা করতো তাহলে কি হতো? দেখেন 28 অক্টোবর আমরা পদত্যাগ করেছিল ওই সময় ম্যাডাম খালেদা জিয়া, ওই আপনার 2007 সালে করার পর কি হলো? 7 সালে 6 সালে করার পরে কিভাবে মারপিট হলো, ওখানে জামাতের ওদের উপর মেরার পর নৃত্য করলো না? তাহলে ওইটা ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ব্যবহার করে আমরা তো সে ব্যবহার করতে পারি না। তাহলে আমি শেষ প্রশ্ন এই জায়গা থেকে আপনার কাছে এনেছি যে আপনি তাহলে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে তাদেরকে আনার প্রশ্নে আপনার, আমি তো পরিষ্কার বলে দিলাম, পরিষ্কার বলে আওয়ামী লীগ আসবে কেন? 3 টার্ম তারা আমাদের নির্বাচন করতে দেয়নি, ভুক্তভোগী। আমি নিজেও আহত হেলিকপ্টার ঢাকায় আসছে, সেই আওয়ামী লীগ নির্বাচন করবে কেন? নির্বাচন করার কোনো দরকার নাই। নিষিদ্ধ করার প্রশ্নে আপনার দল নিষিদ্ধ করার প্রশ্নে তো সরকার নিষিদ্ধ করে দিতে পারে, সরকার তো সরকার মতো আমার দলের সিদ্ধান্ত কোনো দরকার, আমার দলের সিদ্ধান্ত জানার কোনো দরকার নেই। যখন সরকারের পক্ষ থেকে এই যে ঠান্ডা পানি দিয়ে যখন আপ্যায়িত করা হলো এনসিপি কে, তারপরে সরকার বলে দিল যে আওয়ামী লীগের রাজনীতি মানে কর্মকাণ্ড নিষিদ্ধ। আমার দলকে বলেছে নিষিদ্ধ কেন করলেন? বলেছেন? বলেননি তো, বড় সমর্থন করেছে যে সরকারি করেছে, তবে যদি সেটা আদালতের মাধ্যমে হতো তাহলে ভালো হতো, কিন্তু করেছে আমরা সমর্থন করলাম। সরকার নিষিদ্ধ করে দিক, আওয়ামী লীগ আপনার নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ যে অসভ্যতা এখনো দেখালো, গতকাল যেমন নিউ ইয়র্কে যেটা দেখালো, এটা তো আপনার এটা তো চিন্তা করা যায় না। এইভাবে আমরা আগে করেছি, আমাদের অপরাধটা অতখানি ছিল না। আমরা তো ন্যায্য দাবি করেছিলাম, তারা তো ভোট দিতে দেয় নাই, রাত্রিবেলা ভোট করে নিয়েছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। তার পরিপ্রেক্ষিতে একটা খুনি যখন গিয়েছে, আর আমাদের এরা তো কোনো খুন করে নাই। এই সরকারের আমলে, এই তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সময় বা আপনার ডক্টর ইউনূসের দ্বারা তো একটা মানুষ খুন হয়নি। তার উনি গেলে ওনার উপর আক্রমণ হবে কেন? কারণ খুন করে আপনি গেলেন, খুনের জন্য আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু আমি কোনো খুন করলাম না, কোনো কিছু করলাম না, আপনি আমাকে ডিম পারবেন কেন? এই যে আমাদের অসভ্যতা, এইটাই তো বোঝাতে চেয়েছেন যে এইটাই অসভ্যতা। আপনি অন্যায় করেছেন, গিয়েছে, সে প্রতিবাদ করেছে, প্রধানমন্ত্রী গিয়েছে, তার 4-5 তাদেরকে একদম দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের কাউকে সব নিজেরা চলে গেছে, তো কাউকে তাড়ায় না, সব তো নিজেরা চলে গেছে। কাউকে তাড়াইছে, কাউকে তাড়িয়েছে। এখন কোটি কোটি আওয়ামী লীগ রয়েছে, তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছেন না। কোটি কোটি রাস্তায় নামেই তো প্রায় তো মিছিল করে। 1 বছরের মাথায় এসে মিছিলটা করতেছে, বোঝেন ঠেলা 1 বছরের মাথায়। আর আমরা আন্দোলন সংগ্রাম করার পরেও রাস্তায় যখন নেমেছে তখনই মারপিট করেছে, আবারও তো আমরা নেমেছি। আমি তো নিজেই কতবার হাসপাতালে আহত হলাম, আমার কি অপরাধ? আমার গায়ে স্পর্শ করা আওয়ামী লীগের সরকারের স্পর্শ করা মানে মহা অপরাধ। আমি এদেশে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম। কয়বার আমার আক্রমণ করলো? আমি মিরপুরে গেলাম মিছিল করতে, সেখানে আক্রমণ করলো। ভোট করতে গেলাম, সেখানে আক্রমণ করলো। আমি পাবনা জেলা বিদ্যুৎ লোডশেডিং এর প্রতিবাদ করে আসলে সেখানে আমাকে মেরে আক্রমণ করলো। আমরা তো সেই জন্য কিছুই করতেছি না, আমাদের মিছিল করতে দিত না, আটকে রাখতো। আমি পাবনা জোর করে করতাম, সেটা আলাদা কথা, মার খেয়েছি করেছি, কিন্তু সারা বাংলাদেশকে আমাদের সব জায়গায় মিছিল করতে দিয়েছে। আমরা তো বিনা অপরাধী ছিলাম। আবার মিটিং আমাদের ভোট করতে দেন নাই, মারপিট করেছেন, গুম করেছেন, খুন করেছেন, দ্রব্য উদ্যোগে টাকা পাচার করেছেন, লুট করেছেন, ব্যাংক লুট করেছেন। তারপরে আমরা মিছিল করে সেখানে আমাদের অত্যাচার করেছেন। আমরা কবে শান্তিতে মিছিল করতে পেরেছি বলুন তো? 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে তোমার দেখা নাই, সেই মিছিলটাকে কিভাবে ধ্বংস করে দিল, কিভাবে নষ্ট করে দিল। সেই তুলনায় কি এইটা যদি আওয়ামী লীগ হতো, এই পরিস্থিতি পড়তো, আওয়ামী লীগ সরকার থাকতো, আর বিএনপি এই কাজ করে ঘরে ঘরতে ধরে নিয়ে আসতো। এখন তো সিসি ফুটেজ আছে না, ফুটেজ থেকে মুগদা থাকে না, আরামবাগ থাকে না, ধানমন্ডি, গুলশান, যেখানে থাকে না কেন ঘর থেকে ধরে নিয়ে আসতো। আমরা তো সেটাও করতে যাচ্ছি না। ওইটাই ফখরুল আলমগীর বলেছেন যে আমরা আওয়ামী লীগের মধ্যে হতে পারি না। জি, আসলে কি এমনটাই বুঝেছেন কিনা জনাব আমিনুর হাবিব পুরো বিষয়টাকে, তাদের দলের অবস্থান, তার ব্যক্তিগত অবস্থান এবং জনাব ফখরুল আলমগীরের বক্তব্যটাকে তিনি ক্লারিফাই করেছেন। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে যে 3 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সেই দলে অন্তর্ভুক্ত হওয়া, এবং দ্বিতীয় হচ্ছে নিউ ইয়র্কে নামার পরে যে রিসেপশনটা। আমার ধারণা এটা নিয়েই যে প্রশ্ন উঠেছিল যে 3 জন কেন, বা এক দলের থেকে 2 জন কেন, এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই কিন্তু অনিবন্ধিত দলের সব ঠিক আছে, আরো নিবন্ধিত দল আরো আছে, তারা যায়নি কিন্তু এরা গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তা সেই প্রশ্নের যখন উত্তর মানুষ খুঁজছে, ঠিক সেই মুহূর্তে সবাই একটা ধারণা করেছিল যে
খুব সম্ভব ডক্টর ইউনূস এই 3 দলকে নিয়ে যেটা বাজারে ছিল যে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করবেন নিউ ইয়র্কে থাকাকালে আসন ভাগাভাগি বিষয়, যেটা মোটেও জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হতো না বা আকাঙ্ক্ষার সাথে মিল থাকতো না, চাহিদা মোতাবেক হতো না। আর একটা ধারণা জনগণের মধ্যে ছিল যে এই 3 দলকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে থাকাকালে যেন যে এই 3 দলের থেকে যেন কোনো রকম আপত্তি তার প্রতি না আসে, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো দাবি দেওয়া যেন প্লেস না হয়। তৃতীয় যে অ্যাজাম্পশনটা ছিল যে এই 3 দলের সদস্যরা হয়তো আওয়ামী লীগের কোনো অংশ বাধাকে হয়তো তারা নিউট্রালাইজ করতে পারবে, বাট আলটিমেটলি যেটা দেখা গেল কিছুই হলো না। বাট ডক্টর ইউনূসের আমার ধারণা যে উদ্দেশ্যটা সফল হয়েছে, যে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে, ওনার কিন্তু উনি সেফলি বেরিয়ে যেতে পারছেন। এটা যদি ওনার উদ্দেশ্য হয়ে থাকে উনি অবশ্যই সফল হয়েছে। এই বহরের লোকজন আক্রান্ত হয়েছে, রাজনৈতিক দল ডিম গায়ে পড়াটাই কি মনে করেন যে আপনি আপনার গায়ে পড়ে নাই, আপনি সেফ ফিল করতেছেন, এটাই বিষয়, আর কিছু না। কিন্তু বাট উদ্দেশ্যটা সৎ না, সার্বিক উদ্দেশ্যটা সঠিক ছিল না। যদি সঠিক হতো তাহলে একটা এক্সপ্লেনেশন থাকতো, কেন 3 দল, কেন 5 দল না, কেন 10 দল না, কেন প্রতি দলের একজন না। সেই উত্তর পাওয়ার আগেই তো আমরা এই ঘটনাটা দেখলাম। সত্যিকার অর্থে আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম, জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মারামারি। অথচ আরেক দিক থেকে আমরা দেখছি জনাব ফখরুল ইসলাম বলছেন যে আওয়ামী লীগের যোগদান বা জাতীয় পার্টির যোগদান করা উচিত। যদিও তার অফিস থেকে, ঢাকা অফিস থেকে এটাকে বলা হয়েছে যে উনি ওইভাবে বলেন নাই, কিন্তু উনি এক্স্যাক্টলি কি বলেছেন ওটাও কিন্তু বলা হয় নাই। এটা স্টেটমেন্টে আসা উচিত ছিল। মানে আমার কথা হচ্ছে যে আমার বক্তব্য যদি কেউ রংলি ইন্টারপ্রেট করে, প্রচার করে, তাহলে আমার প্রথম কাজ হবে আমি কি বলছি সেটা প্রচার করা, সঠিকটা প্রচার করা, সঠিকটা বলবো এবং বলবো যে মিডিয়া এটাকে ডিস্টোর্ট করেছে বা ভুলভাবে প্রচার করেছে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে, এরকম কোনো বক্তব্য আমরা পাইনি। এখানে বিষয় হচ্ছে যে বিএনপি, জামাত বা অন্যান্য দল নিষিদ্ধ ছিল না, তারপরেও কিন্তু আওয়ামী লীগের সময় তারা মিছিল করতে পারে না, কোন রকম অনুষ্ঠান করতে পারে না, রাস্তায় নামতে পারে নাই। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারপরে তারা মিছিল করার সাহস দেখাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয়। এবং স্ট্রংলি প্রশাসন এবং সেনাবাহিনী, যখন আওয়ামী লীগ বিএনপি জামাতের মিছিলকে বাধা দিত তখন কিন্তু আর্মি মাঠে ছিল না, এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তাদের প্রেজেন্সেই লোক সমবেত হচ্ছে এবং মিটিং করছে। এটাও দুঃখজনক বিষয়। তার মানে এইগুলোর পিছনে একটা ষড়যন্ত্র কাজ করতেছে, আমি যেটা বলতে চাচ্ছি। এখন যে প্রশ্নটা প্রথমে আসলো যে 1500 মৃত্যু, 30-40 হাজার আহত, তারা এখনো একটা বিরাট অংশ হাসপাতালে এখনো পড়ে আছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই বা তারা কোনো সঠিক রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে এখনো যেতে পারে নাই। সেই পরিস্থিতিতে আমরা এখন আওয়ামী লীগকে মাফ করার কথা চিন্তা করতেছি, ভোটে আনার কথা চিন্তা করছি। জাতীয় পার্টি যারা মানে আওয়ামী লীগকে স্বৈরাচার হতে যারা সরাসরি সহায়তা করেছে সেটা জাতীয় পার্টি ও 14 দল। সুতরাং আমি মনে করি জাতীয় আওয়ামী লীগ যতটুকু অপরাধ করছে জাতীয় পার্টি একই পরিমাণ অপরাধ করছে, একই দাঁড়িপাল্লাই তাদের মাপতে ওজন করতে এবং অপরাধ হিসেবে বিচার করতে হবে। এবং এই ক্ষেত্রে যে কেউ বাধা দিবে আমি মনে করি সেই ওদের পক্ষপাত অবলম্বন করছে। এটা যদি বিএনপি বাধা দেয়, যদি জামাত বাধা দেয়, এটা যদি এনসিপি বলে যে না তাদেরকে ইলেকশনে আসা উচিত, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, নো, তারা যে অপরাধ করেছে অপরাধের বিচার আগে হবে, না হলে বাংলাদেশের সমস্ত জেলখানার থেকে সব অপরাধীদেরকে ছেড়ে দিতে হবে। বিনা বিচারে বছরের পর বছর জেল খাটতেছে অনেক অপরাধী রয়েছে, পকেট মার জন্য, অনিশ্চিত অপরাধের জন্য, অনির্ধারিত অপরাধের জন্য বছরের পর বছর মানুষ জেল খাটতেছে। আর মানে একেবারে সুনিশ্চিত অপরাধ করে প্রকাশ্যে গুলি করে মারছে তারা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতেছে এখনো। তো এই ডিসপ্যারিটি থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে, যেটা আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার প্রায় সম্পূর্ণ ফেল করছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অলরেডি এই ইন্টারিম গভর্নমেন্ট ওরা নিজেরা ট্রেনে উঠে বসছে, কিন্তু কোনো যাত্রী নাই, ওনার সাথে কোনো রাজনৈতিক দল নাই, জনগণ তো নাই। এই ইলেকশনের ট্রেনে শুধু সরকার একা বসছে, কেন তাদের কিছু অপকর্ম অলরেডি জনসমক্ষে চলে আসছে এবং এই অপকর্মগুলোর হিসাব কিন্তু জনগণ নিবে। যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আমার ধারণা এই সরকারের কেউ অপরাধ করলে তারা পালাইতে পারবে না। আমরা খুব শীঘ্র, এখন পর্যন্ত কি মনে হয় তারা কি অপরাধ আমরা ঠিক
অবশ্যই যারা যে করেছে, যারা করে নাই তাদের ব্যাপারে কোনো বক্তব্য না, সার্বিকভাবে কি সবাই কি অপরাধের ঊর্ধ্বে সবাই আছে বলে না, না না না, নাই 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 কোনো না এবং কোনোভাবে কিন্তু অবশ্যই আছে। এবং এটা অপরাধে যে জড়িত তার একটা মানে প্রকাশ্য বা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে সরকারকে দিয়ে, যে প্রশাসনকে দিয়ে, যে আইন শৃঙ্খলা বাহিনী, যে সশস্ত্র বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ অপরাধ করেছে তারা এখনো যত স্থানে আছে। তো সুতরাং তারা যে অপরাধে অভ্যস্ত ছিল সেটাই তারা কন্টিনিউ করতেছে নতুন ইয়েদেরকে দিয়ে, অথবা তাদের ইগনোরেন্সের সুযোগ নিয়ে নিজেরা করতেছে। আলটিমেটলি যে উপদেষ্টা যিনি আছেন তার ঘাড়ে দোষটা চাপাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা নেপালে দেখলাম ওই আন্ডারওয়্যার পরে হেলিকপ্টারে পালাচ্ছে রশি ধরে। ওনাদের জন্য কেউ কিন্তু হেলিকপ্টার নিয়ে যাবে না। আওয়ামী লীগের জন্য গেছে, আওয়ামী লীগকে হেলিকপ্টারে করে পার করে দিছে, প্লেনে করে পার করে দিছে। সশস্ত্র বাহিনী, বিজিবি, আওয়ামী লীগের লোকজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, সেফলি বর্ডার পার করতে সহায়তা করছে। এনাদের তো কোনো আপন বলে কেউ নাই, না সেনাবাহিনী, না জনগণ, না কোনো রাজনৈতিক দল, কারোর সাথে তাদের সম্পৃক্ত। সুতরাং ওনাদেরকে তো বেশি সতর্ক হইতে হবে। রাইট। তো এই জিনিসটা আমি মনে করি যে বিরাট একটা মানে ওনাদের জন্য শঙ্কার বিষয়। এবং আমরা যেটা দেখলাম যে শ্রীলঙ্কায় যেভাবে আন্দোলনটা হয়েছে তার থেকে বাংলাদেশ অনেক উপরে হয়েছে, অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। এবং সেটার থেকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে নেপালে। রাজপ্রাসাদ লুট করছে, সেখানে আগুন ধরাই দিছে, ভিতরে একজন ইয়েকে মেরে ফেলা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আগামীতে যে দেশেই হোক, বাংলাদেশ বলছি না, যে দেশে এই ধরনের আন্দোলন হবে সেটা অবশ্যই তার থেকে বেশি হবে। এবং সেটা যদি বাংলাদেশে হয়, আমি কিন্তু এনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। রাইট। আমি আপনার কাছে আবারও আসি, একটা প্রশ্ন রেখে যাই, সেটি হলো যে এই যে বিচার কার্যের আজকে প্রায় 1.5 বছর হলো, মানে 24-এর ঘটনার পর কোনো ঘটনার বিচারের অগ্রগতি আমরা দৃশ্যমান দেখিনি। আমি রেখে যাচ্ছি প্রশ্নটা, আপনি একটু দয়া করে। আমি এটার উপর এখনই বলতে চাই একটু, এক মিনিট। বিষয়টা হচ্ছে যে এই বিচারটা নিয়ে মানে রীতিমতো নাটক হচ্ছে। অবশ্যই এটা একটা নাটক হচ্ছে, এবং এই বিচারে আসামি করা হচ্ছে রাজনৈতিক দলের থেকে একমাত্র হাসিনাকে, অ্যাজ ইফ একমাত্র হাসিনাই শুধু অপরাধ করছে, আর সশস্ত্র বাহিনীর থেকে এক জিয়াউল হাসানই শুধু অপরাধ করছে। আর বাকি এই 16 বছর ধরে যে একটা ব্যাপক হত্যাকাণ্ড এবং গুম খুনের রাজত্ব, রাজনৈতিক হত্যাকাণ্ড চালাইছে, মানুষ নিরপরাধ লোক জেল খাটছে, এদের সাথে, অপরাধের সাথে বিরাট একটা যে প্রশাসন জড়িত, সবাইকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এবং যেহেতু তারা এখন প্রশাসনে আছে, তারা একজন আরেকজনকে আড়াল করতেছে। এবং ওই মূলাটা হচ্ছে হাসিনা এবং ওই জিয়াউল হাসান। এদেরকে বাদ দিয়ে যারা এখানে উপস্থিত আছে, জিয়াউল হাসান উপস্থিত আছে, যারা এখন হাজির আছে, জেলে আছে, মুক্ত ঘুরতেছে, সবাইকে নিয়ে মানুষকে দেখাইতে হবে যে এই বিচার হয়েছে, এবং সিদ্ধান্ত শুধু রায় হলে হবে না। এখন সবাইকে একটা চেষ্টা করতেছে যে কোন রকম একটা রায় হাসিনা এবং জিয়াউল হাসানের দিবে, বাকি সবাই মানে জাতিকে বুঝ দিবে। জাতি কিন্তু এটাতে বুঝ নিবে না, এটা আমি বলতে চাচ্ছি। কেউ যদি ভেবে থাকে যে এটা এরাই আসলে মূল হিসেবে কাজ করছে, অবশ্যই এটা মানবে না মানুষ। অনেক বেশি সতর্ক মানুষ। ধন্যবাদ। জি জনাব ইসমাইল হোসেন সম্রাট, একই শেষ প্রশ্ন আপনাদের, যে আসলে আমরা যা দেখছি, যেই অপরাধে অভিযুক্ত হয়েছে হাজার হাজার সাবেক সরকারের নেতাকর্মীরা, তাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে, আরেকদিক তারা বেরিয়ে যাচ্ছে। আর্থিক একটা সংশ্লিষ্টতার কথা আমরা শুনি। এরই কি একটা সুযোগ নিচ্ছে? চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের যে মিছিলের বহর, এটি লম্বা থেকে লম্বা হচ্ছে। চতুর্দিকে আমরা শুনতে পাচ্ছি যে পুলিশও জানে না যে তারা কখন মাঠে নামছে। এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ আছে জনমনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ কি করতে পারে, তার একটা বড় প্রতিফলন দেখলাম আমরা। একদম প্রধান, দেশের রাষ্ট্রের প্রধানের বহরে যারা ছিল তাদেরকে ডিম তো নিক্ষেপ করার পাশাপাশি শারীরিকভাবেও হেনস্থা করবার চেষ্টা করেছে। এই যে সাহসিকতাটা পাচ্ছে কোত্থেকে বলে মনে করে? জি, ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই আপনাকে এবং আমাদের এই শো যারা দেখছেন, বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে। দেখুন, আসলে আমি এই নিউজটা পাওয়ার পর থেকে খুবই ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত যে আমাদের রাষ্ট্রে 5ই আগস্টের পরে আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারকে নিয়ে আমরা সবসময় গর্ব করি এবং বলি যে আমাদের সরকার, এবং সেই সরকার প্রধান হচ্ছে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের ধরেন আপনার সবচেয়ে গুণী মানুষ। আমরা সবসময় তিনার বন্দনা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিনি বস্তুত তা নয়। অর্থাৎ তিনি যা নয়, আমরা তার থেকে অনেক বেশি, তার থেকে আমাদের চাওয়া ছিল, তার থেকে আমাদের ধরেন এক্সপেকটেশন ছিল, কিন্তু আসলে আমরা ভুলে গেছি যে তিনি আসলে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ অদক্ষ। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে
ধরেন ন্যূনতম রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা আমলাতন্ত্রের সাথে সম্পৃক্ত এমন একজন মানুষকে যদি আমরা আজকে রাষ্ট্রপ্রদান করতাম, তাহলে আমাদের এই বিষয়গুলোর, এই চ্যালেঞ্জগুলোর ধরেন আমি মনে করি যে আমাদের এত অল্প সময়ের মধ্যে মানে রাষ্ট্রের এত খারাপ অবস্থা হতো না। কারণ হচ্ছে দেখেন 5ই আগস্টের পরে আমি বলবো যে স্বাধীনতার পরে ধরেন এত মানুষের সাপোর্ট নিয়ে বাংলাদেশে কোনো সংসদ গঠিত হয় নাই কিংবা কোনো সরকারও প্রতিষ্ঠা হয় না। 111-এর সরকারও যদি বলেন আপনি, এই সরকারের 10 ভাগের 1 ভাগও জনপ্রিয়তা ছিল না। আমি বলছি যখন গঠন হয়েছে সরকার, একেবারে দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট দিয়েছে যে আমাদের সরকার, কিন্তু আমরা আমাদের থেকে সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি তো ধরুন আমি আপনার এখানে প্রত্যেকটা উপদেষ্টার সমালোচনা করেছি যে তারা সবাই করছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে আপনি দিন শেষে যত কথাই বলুন, কোনো না কোনো ভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সবের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জড়িত। কারণ তিনি জড়িত না থাকলে তো ধরেন এত বিষয়গুলো চ্যালেঞ্জিং বা এত এই সমস্যাগুলো এত মানে ধরেন আপনার জটিল হতো না। আমরা দেখতে পাচ্ছি যে যখনই একটা সমস্যায় পড়েন 2-3টা রাজনৈতিক দলকে ডেকে একটা সভা করেন, জাস্ট ওয়ান কাইন্ড অফ ড্রামা। আপনি যদি একটা রাজনৈতিক দলের যদি মতামত নেন, কথা শুনতে হয় আপনাকে ধরেন 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। 5 মিনিটে আপনি একটা রুটিন ওয়ার্ক, একটা কথা বলে মতামত দেই, আর একটা আসে, আধা ঘন্টার মধ্যে মিটিং শেষ। প্রত্যেকটা মিটিং আমরা এই খেয়াল করেছি, কিন্তু আমরা খবর নিয়েছি এবং তিনার পছন্দের যে কয়েকটা রাজনৈতিক দল তিনি সেটাকে ডাকেন। তো এটা আমি মনে করি যে এই মুহূর্তে তিনি রাষ্ট্রের অর্থাৎ তিনি ভুলে গেছেন যে তিনি কোনো দলের রাষ্ট্রপ্রধান নয়, তিনি কোনো নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধান নয়, তিনি হচ্ছে বাংলাদেশের আপামর সকল মানুষের রাষ্ট্রপ্রধান। তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, ছোট হোক বড় হোক। আপনার পছন্দ মতো আপনি 10টা রাজনৈতিক দলকে আপনি কোন ক্রাইটেরিয়ায় সিরিয়াল করলেন, কোন ক্রাইটেরিয়ায় সেখানে আপনি ডাকলেন, আপনি এই যে বাইরে নিয়ে গেলেন 3টা রাজনৈতিক দলকে, আপনি কোন ক্রাইটেরিয়ায় নিয়ে গেলেন, সেটা তো জাতির সামনে বলতে হবে। আপনি যদি জাস্টিসের কথা বলেন, আমরা তো বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, তা আমাদের এখন সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে এই সরকারের ভেতর থেকে। আমরা যদি বলি তাহলে বৈষম্যগুলো কোথায় থেকে হচ্ছে না, যারা বাদ যাচ্ছে, যারা আসছে, কোন ক্রাইটেরিয়া আসছে, কোন ক্রাইটেরিয়া বাদ যাচ্ছে। তো এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন উপদেষ্টাদেরকে নামগুলো এসেছে, বলছে আমার আশেপাশে যাকে পেয়েছি হুটহাট করে তাকে নিয়ে গেছি। এ ধরনের কথা কি উনি বলতে পারেন? আর এই ধরনের উপদেষ্টাদেরকে দিয়ে কি রাষ্ট্র ধরেন চলে? মানছি যখন আপনি মানে যখন একটা ধরেন বিপদের মধ্যে আপনি যাকে পেয়েছেন তাকে নিয়েই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যোগ্যতার প্রশ্ন আসে না, অর্থাৎ আপনি যাকে চিনেন তাকে টান দিয়ে নিয়ে এনেছেন, আমরা সেটাকে সমর্থন করি। কিন্তু আমরা যখন আমাদের মধ্যে থেকে যখন প্রশ্ন উঠেছে যে এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে আপনি চেঞ্জ করেন, কিন্তু তখন তো আপনি আমাদের কথা শুনলেন না। সত্যিকার অর্থে মানে ন্যূনতম সচিবালয়ের একটা ফাইল বুঝে না এরকম উপদেষ্টা আছে কয়েকজন। ন্যূনতম একটা ফাইল সম্পর্কে তার কোনো ধারণা নেই, দিব্যি মন্ত্রণালয় চালাচ্ছেন, তার অধীনস্থ কর্মচারীরা তাকে দেখলে হাসাহাসি করছে। এটা কোন বাংলাদেশ ভাই? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম তো, ন্যূনতম ফাইল বুঝেও না, ফাইল সম্পর্কে কোনো ধারণাই নেই, আসে একটা সই করে, সচিব বলে যে স্যার এই সইটা দেন, সইটা দেয়। ওরা কোথায় দিচ্ছে, কি করছে না করছে, মানে তার কোনো ধারণাই নেই। এই ধরনের বাংলাদেশে যদি ধরেন এই ধরনের লোক, আমি তো মনে করি যে এই দায়ভার এই সরকারের সফলতা ব্যর্থতা আপনি যত কথাই বলেন, সম্পূর্ণ সফলতা ব্যর্থতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতেই হবে। এবং হয়তো তিনি কখনো ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড়াতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। কারণ এই যে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কার কারণে? কার ব্যর্থতার কারণে। কথায় কথায় আপনি রাজনৈতিক দলের কথা বলবেন, বিএনপি ওটাতে রাজি না, জামাত ওটাতে। আরে ভাই, আপনি গভর্নমেন্টে আছেন, আপনি কি করছেন? আপনি তো আপনার দায়িত্ব বিএনপি জামাতকে দিয়ে এড়াতে পারবেন না, এনসিপিকে দিয়ে এড়াতে পারবেন না। আপনি তো সুযোগ সন্ধানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আপনি এনসিপি কে ডেকে বলেছেন যে তোমরা একটা মিছিল করো, আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো রাতের মধ্যে। এটা কি কোনো গভর্নমেন্ট হতে পারে? এটা কোনো গভর্নমেন্টের আচরণ হতে পারে না। সুতরাং আমি মনে করি এই সরকারের উপদেষ্টাদের পরিণতি আওয়ামী লীগের থেকে খারাপ অবস্থা হবে। আমি আপনাকে এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, তারা যা করছে তারা পুরোপুরিভাবে জুলাই স্পিরিটকে ধারণ করছে না। সুতরাং জুলাইয়ের সাথে যারা আছে, আমরা যারা জুলাইয়ের সাথে আছি, এই সরকার সরাসরি এখন আমাদের শত্রুতে পরিণত হয়েছে। সরকারের কাছে যখনই কোনো না কোনো পক্ষ থেকে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য প্রস্তাব ওঠে, তখন তো সরাসরি বিএনপির পক্ষ থেকে বলা হয় শীর্ষ জায়গা থেকে যে না, আমরা কোনো দলকে নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। সেখানে বিএনপির দায় বা যারা এনসিপিতে রয়েছে তাদের দায় কিভাবে দেখেন? না ভাই, আমি এখানে কারো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে কথাটা নিয়ে আজকে সবচেয়ে বেশি বিতর্ক বা আলোচনা হচ্ছে, যে তিনি চান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসুক। তিনি চাইলে কি হবে? তিনি তো সরকার প্রধান না, তিনি তো নির্বাচন কমিশনের প্রধান না, দল থেকে ভাই পরে। আমি মনে করি যে এই সরকারের মধ্যে অনেকে চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আমি আপনাকে কথা বললাম, মির্জা ফখরুল ইসলাম চায় কি চায় না সেটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অন্তত 10 জন চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক।
তারা রয়ের এজেন্ট, তারা আওয়ামী লীগের দালাল। আমি আপনাকে আজকে ওপেন বললাম। তো তাদের কিছু হবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবে, বিএনপির মহাসচিব, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনার কথা হবে রাজনীতির মতো। কোনো দলকে আপনি হুটহাট করে নিষিদ্ধ করে দিবেন, বাজেয়াপ্ত করবেন, এগুলো তো হাসিনা করেছে। হাসিনা জামাতকে নিষিদ্ধ করে রেখেছে। আপনারা দেখেন ক্ষমতায় যাওয়ার 3 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে, কি হয়েছে? জামাত রাজনীতি করে নাই? তো সুতরাং এই ধরনের স্টেটমেন্ট রাজনীতিবিদের মতো দিবে। কিন্তু আপনি তো রাজনীতিবিদ না ভাই, আপনি তো সরকার প্রধান, আপনি তো উপদেষ্টা। আপনি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো কথা বলতে পারবেন না, যেহেতু আপনি একটা চেয়ারে আছেন, আপনি একটা দায়িত্বে আছেন। এবং আপনি কোন দায়িত্বে আছেন? আপনি তো ভাই আপনার ওয়ার্ডের মেম্বারও হতেন না যদি এই জুলাই না হতো। আপনি তো সেটা ভুলে গেছেন, আপনি একেবারে মন্ত্রী সাহেব হয়ে বসে আছেন। আরে ভাই আপনার ওয়ার্ডে যদি ফেয়ার ইলেকশনে যদি হয়, আপনি তো মেম্বার নির্বাচনে হেরে যাবেন। এরকম উপদেষ্টাও এখানে আছে। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে, আমি কাউকে ছোট করছি না, বাট আমি বললাম যে পলিটিক্যাল ধরেন একটা গভর্নমেন্টের যে সুনাম, পলিটিক্যাল একটা গভর্নমেন্টের ধরেন যে ওয়েট, একটা আমাদের এই সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের এই উপদেষ্টারা, কিছু কিছু উপদেষ্টা আছে অনেক বেশি হাম্বল হয়ে গেছে, অর্থাৎ তারা মনে করে যে তারা অনেক বড় কিছু হয়ে গেছে। আবার কিছু কিছু উপদেষ্টা মনে করে দূর, আমি তো এই চেয়ারের যোগ্যই না, সুতরাং আমি কোন রকম সময়টা পার করলেই হয়। মানে সেইটাকে ওনই করে না যে এত বড় একটা চেয়ার, এত বড় একটা মন্ত্রণালয় তিনি প্রধান, ওইটা তিনি ভুলে যান, ওই আগের মতোই আছেন, যেই লাউ সেই কদু। সুতরাং এই ধরনের সরকার, এই ধরনের, আমি মনে করি যে সরকারের ধরেন ফেব্রুয়ারিতে কেন, সরকার চাইলে নির্বাচনটা ডিসেম্বরে দিয়ে দেখ, তা না হলে তো আমরা তো এই সরকার নিয়ে চলতে পারছি না ভাই। এই সরকার তো সরাসরি আমরা এখন বলতে বাধ্য হচ্ছে যে কারো কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। এই সরকার ভারতের সাথে হাত মিলিয়েছে, এই সরকার আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়েছে। তা না হলে এই ঘটনাগুলো কেন ঘটছে? আপনি চুক্তিভিত্তিক নিয়েও কেন দিতে হবে? ডিজি র্যাব, যিনি ধরেন জুলাই আন্দোলনের একেবারে ওপেন, র্যাবের বিরুদ্ধে এত ইলিগেশন, বাংলাদেশে কি আর কোনো কর্মকর্তা নাই? আপনি উনাকে, যিনি জুলাই আন্দোলনের সময় ডিজি ছিলেন র্যাবের, তাকেই আবার চুক্তিভিত্তিক আপনি ডিজি করবেন কেন ভাই? এটা তো বিএনপি করে নাই, এটা তো জামাত করে নাই, এনসিপি করে নাই, তাহলে কারা করেছে? সুতরাং আপনি দেখবেন এই সরকারের উপদেষ্টারা তো পালিয়ে গেছে। ওই যে ভাই যেটা বললেন, আসিফ নজরুলদের অবস্থাতে কি হবে বাংলাদেশে, ওনারা কল্পনাই করতে পারবেন না। খালি যদি চেয়ারটা একবার সরে যায়, মানে এত বিশ্রী অবস্থা হবে তাদের। আওয়ামী লীগের কি হয়েছে তার থেকে 1000 গুণ কঠিন পরিণতি হবে তাদের, যদি বাংলাদেশে থাকে। আর যদি পালিয়ে যাওয়ার সুযোগ দেয় অথবা পালিয়ে যায়, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। তারা যা করছে, তারা সরাসরি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আমি আবারও রিপিট করছি। সুতরাং আপনি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, আপনি যদি রক্তের সাথে বেইমানি করেন, আপনি হয়তো 2 দিন ভালো থাকবেন, 3 দিন ভালো থাকবেন, টুডে অর টুমরো আপনাকে আবার জাস্টিসের শিকার হতে হবে, ন্যাচারাল পানিশমেন্টের শিকারে আপনাকে আসতেই হবে। তা আমি তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম অবস্থায় ভুল করেছেন। উনি রাজনৈতিক ভাবে উনার সফর সঙ্গীদেরকে, রাজনৈতিক ব্যক্তিত্বদের, প্রত্যেকটা দলের প্রধানকে উনি সেই সম্মানটা দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই। উনি সেখানে গিয়ে তাদেরকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এটা আমি মনে করি সরাসরি উদ্দেশ্য প্রণোদিত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পেশ সচিবের মধ্যে রয়ের দালালরা আছে, রয়ের এজেন্ট আছে, এবং তারাই এগুলো করছেন। ধন্যবাদ আপনাকে। যে জনাব হাবিবুর রহমান হাবিব, এই প্রেক্ষিতে সামনে নির্বাচন আর আছে, এখন হলো প্রায় এই সেপ্টেম্বরের শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। 4 মাসে কি আপনার মনে হয় সামনে 4 মাস আছে জাতীয় ইলেকশনের, এই বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের, সরকারের, বিএনপির, জোটের, জামাত ইসলামের, কি মনে হয় আপনার? আমি তোমার ভাইয়ের কথা শুনে ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, কি এটা কি আনন্দে ঘুম নাকি টেনশনে ঘুম, কোনটা? হতাশার ঘুম। ঘুম তো ঘুম। কথা হলো যে আমরা এই কথা আগের থেকে বেরিয়ে আসছিলাম। নির্বাচনটা আরো আগে হতো, আওয়ামী লীগের দৃশ্য দেখতে পেতেন না যে মিছিল বড় হচ্ছে। এবং আরো আগে তো নেপালে, মানে কি এই নির্বাচনে আপনারা আসতেছেন সরকারে, আপনারা আসলে আওয়ামী লীগ এই সুযোগ পেত না? না, নির্বাচন তাড়াতাড়ি হলে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারে, সেটা না, কিন্তু আওয়ামী লীগ এই সুযোগ, আমার কথা হলো এখন দিন যত যাবে, ইলেকশন হয়ে গেলে তো এটা পেত না। পারতো না তো, কিভাবে পেত না? বিএনপি ক্ষমতায় চলে আসতো, বিএনপি ক্ষমতায় চলে আসতো, কিন্তু আওয়ামী লীগের বিএনপি ক্ষমতায় আসুক আর আওয়ামী লীগ মাঠে নাম্বার যে, বাট আন্দোলন কাউকে ক্ষমতায় আনার জন্য হয়েছে না ইলেকশনের জন্য হয়েছে? এটা ইলেকশন ভিত্তিক আন্দোলন ছিল না। হ্যাঁ, আন্দোলনটা হয়েছিল নির্বাচন, সঠিক নির্বাচন দেশ থেকে। না 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 হাবিব ভাই, আমি আমার সময় আমার কথা বলতে দেন। জুলাই আন্দোলন কোটা আমার সাথে আমার কথা বলতে দেন। জি, পৃথিবীতে একটি মাত্র আন্দোলন আমরা করলাম যে আন্দোলনের কোন রূপরেখা ছিল না, দাবি ছিল না, দফা ছিল না, কিচ্ছু ছিল না। এটা ছিল স্রেফ একটা বৈষম্য বিরোধী আন্দোলন। যদি কোটা ফিরে না নিয়ে আসতো, আন্দোলনের মাঠে ছেড়ে নামতো না। প্রথম দিনেই যদি পূর্ণাঙ্গ রায় 7% দিয়ে দিত, আমি যেন বারবার বলতেছিলাম আমরা যে দেরি করার দরকার নাই, ছাত্র ঘরে চলে যেত। এটা কোনো এই বাস্তবায়ন সেই বাস্তবায়ন, কোটা সংস্কার বা কিচ্ছু ছিল না, ঘরে চলে যেত সবাই।
তার কারণ এই দেশেই তো আমরা দেখেছি যে এই যে দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি, তারপরে আপনার লোডশেডিং, গুম ফুম, ভোট হয়নি, মাঠে কেউ নেমেছিল? নামে নেই। এখন কথা হলো একটা নির্বাচন সরকার যদি দিত 24 সালে, সেই নির্বাচন সবাই যে অংশগ্রহণ করতে পারতো, আওয়ামী লীগকে পালাতে হতো? নিশ্চয়ই পালাতো না। বেন্ট জোট যদি ক্ষমতা যেত, তার বিদল থাকতো, তার পালাতে হতো না। নির্বাচনটা নিয়ে এখন নির্বাচনটা না যতদিন হবে পরিস্থিতি আরো ঘোলা হবে, আরো ঘোলা হবে। এখনো তো আছে, এখনো তো নির্বাচন করার মতো পরিবেশ আছে, কারণ তাতে কোন দলীয় সরকার নির্বাচন হচ্ছে না। অতএব এখানে নির্দলীয়ভাবে নির্বাচন হবে, অতএব এখানে যার যার ভোট শেষে পাবে, যার যার ভোট শেষে নিয়ে যাবে, ঘরে নিয়ে যাবে, গুনে নিয়ে যাবে। এখানে কারোর যেহেতু সরকার কারোর না। কিন্তু দিন যত যাবে এটা আরো লেজে গোবরে হয়ে যাবে। এই যে এখন একটা দুটো মিছিল দেখতেছেন না, এরপর আরো মিছিল। আওয়ামী লীগের মাথার মধ্যে ওই জিনিসটা আছে যে আওয়ামী লীগ 1972 থেকে 75 সাল পর্যন্ত জাসদের হিসাব মতো 30,000 জাসদের নেতাকর্মী যারা মুক্তিযোদ্ধা ছিল, ছাত্রলীগ করতো, আন্দোলন সংগ্রাম ছিল, তাদের হত্যা করেছিল। দুর্ভিক্ষে দেশে বহু মানুষ মারা গিয়েছিল, কঙ্কাল সেই সময় আমরা দেখেছি। সেই আওয়ামী লীগ 21 বছর পর তো ক্ষমতা ফিরে আসছে কেন? আমাদের এই সমস্ত কারণই তো। সেই আওয়ামী লীগ ভাবতেছে আমি 30,000 মানুষকে খুন করলাম, দুর্ভিক্ষের মানুষকে মেরে ফেললাম, সে কথা তো দেশ ভুলে গেছে। এ তো মাত্র 1500, আওয়ামী লীগ আছে মাত্র 1500, মাত্র 20-25 আহত। এ আর কি হবে? কয়েকদিন পর মানুষ ভুলে যাবে। দিন যত যাবে, এই যে জিনিসপত্রের দাম যখন বৃদ্ধি হচ্ছে, তরকারির দাম কয়েকদিন কমছে সিজনে, সরকারের এটা অবদান। যখন জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, আইন শৃঙ্খলা অবনতি থাকবে, ব্যাংকে টাকা থাকবে না, জিডিপি নিচের দিকে নামবে, বিদেশ থেকে কোনো রকমের আপনার ইনভেস্টমেন্ট আসবে না, তো মানুষ বলবে তো আমি 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 সাধারণ মানুষ, আমি কাজ করে খাই, আমি যখন দেখবো আমার চাউলের দাম 100 টাকা হয়ে গেছে, আমার তেলের দাম বেড়ে আগে সে বেড়ে গেছে, তখন আমি তো বলবো আগে সরকার তো ভালো ছিল। আমার কি, আগে সরকার আমার সময় কাজ করে খেতে হচ্ছে, এখন কাজ করে খেতে হচ্ছে। আগে কম দামে পেতে, এখন বেশি দামে পাচ্ছে। আমি বলবো না? আমরা যারা রাজনীতিবিদ তারা আমরা বলবো যে আওয়ামী লীগ অত্যাচার করেছে, ভোট দিতে দেয় নাই, গুম করেছে, খুন করেছে, তারা বলবো। সাধারণ মানুষ এই কথা বলার ভুল করবে, তখন ওরা তো মানুষের সাথে মিশে যাবে। আমরা যখন বিএনপি আমরা মিছিল করেছি, আমাদের মিছিলের আগে পেছে আমরা করতে পারি নাই, শত শত রিক্সা কিন্তু স্লোগান দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, এই সরকারের পতন চাই, আমলিগের পতন চাই, নির্বাচন চাই, ভোট, এরকম বলছে। যখন দেশের প্রতি আমলিগ হারিয়ে গেছে, দেশে চলে গেছে, এখনো সবকিছু মিলে ওই সময় চাপে পড়ে তারা ছিল। এখনো যদি ভোট তারা সঠিক ভোটে দিতে পারে, সেন্টারে আসতে পারে, নির্ভয়ে আসতে পারে, এখন মিনিমাম 25-30% ভোট তারা পাবে মিনিমাম। প্রশাসন সব তারা সাজানো, আর কয়েকদিন পর গেলে প্রশাসন ধরবেই না, তাকে আর্মিও ধরবে না, পুলিশও ধরবে না, কেউ ধরবে না। এই যে ব্যাপার কি বলে যে সাজিদ আলমদের অফিসের সামনে এনসিপি এই যে আওয়ামী লীগের নাচানাচি করলো, আর কয়েকদিন পর যদি বিএনপি অফিসে নাচ করে, জামাতের অফিসে নাচানাচি করে, পুলিশ যদি কিছু না বলে কি করবেন? ঠেকাতে পারবেন? তো দিন যত যাবে আরো বেশি রকমের অসুবিধা সৃষ্টি হবে যারা আমরা আন্দোলন করেছিলাম তারা। আর এই করতে করতে একটা পর্যায়ে গিয়ে যদি ধর আবার কিছু হয়ে যায়, আমাদের পিঠের চালনা কারোই থাকবে না, কারোরই পিঠের চালনা থাকবে না। তার এইভাবে দেশ চলতে পারে না। দিনের পর দিন আপনি তো সেনাবাহিনীর লোক, সেনাবাহিনী ফেরার পর আরেক সরকার পাহারা দিবে? বলেন পাহারা দিবে? কেন পাহারা দিবে? সেনাবাহিনীতেই মাঠে পুলিশগিরি করার জন্য না, মশার কামড় খাবে, রাস্তা রাস্তা ঘুরবে, দেউন নাই, এই নাই, ট্রেন টাঙায় থাকবে। এই কারণে কি সেনাবাহিনী? সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ। তারা কেন মাঠে মাঠে পাহারা দেবে? যত পাহারা দিচ্ছে জিডিপি নিচের দিকে চলে আসছে, ইনভেস্টমেন্ট আসছে না, দেশের ভিতরে ওই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তারা কন্ট্রোল করতে পারে, দায়িত্ব তারা নিবে। অতএব যেভাবেই বলুক, একটা নির্বাচন হলে, সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে, সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ অবশ্যই চাপে পড়লে। এখন আপনাদের সিস্টেম মানুষ আছেন, পেয়ার নিয়ে এখন আন্দোলন শুরু করছেন, আরো কিছু তফাৎ নেই। এই ধরেন পেয়ার তো ধরেন আপনাদের পেয়ার ছাড়া নির্বাচন করবে, তার নির্বাচন আসলো না, আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, নির্বাচন হবে? এক বিএনপি নির্বাচন করলে সেই নির্বাচন হবে? সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? হবে না। তার কি ওদের বিশৃঙ্খলার দিকে যাবে না? এই জন্য একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচন হলে তখন এই যে মিছিল এখানে করতেছে, মিছিল ওখানে করতেছে, এরপরে ঢাকা শহরের 90টা 100টা ওয়ার্ড থেকে মিছিল বের হবে। কে ঠেকাবে? পুলিশে ঠেকাবে না, পুলিশ ঠেকাবেও না, ধরবেও না, মারবেও না। কারণ এই পুলিশের মধ্যে এখনো তো 80% পুলিশ অফিসার আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন,
সেদিন আমি আমার জেলার মিটিং এ আইন শৃঙ্খলা মিটিং এ ছিলাম, ডিসি সাহেব বলেই ফেললো যে আমাদের মনের আদর্শ একটা, আমাদের উপরে একটা, কিভাবে হবে? কোন সময় আমরা ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে বৈষম্য আন্দোলনের সময় তারা আসামি হয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, একটা ধরা পড়তেছে না, হয়তো দু একটা বিচ্ছিন্ন ভাবে কোথাও ধরা পড়তেছে, ধরবে না তো। এইটা আমাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি যতই বিএনপির বিরুদ্ধে আমি বলি না কেন, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য না, বিএনপি একটা নির্বাচন চায়, সেই নির্বাচন ভোট জনগণ যাকে দেয় তাকে দিবে। আপনার এখানে আপনার বলার কি আছে? ভোট দিতেন। আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসুক এটা আমরা চাই না, তা আমার দরকার নেই। তখন আমাদের দলের শক্তি যেটা আছে, আমাদের সমর্থন যেটা আছে, সেই সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যেটা বলতে চাই, আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, একমাত্র বিএনপি ছাড়া একটা দল দেখেন তো, যেই দলের এদেশে মানে এখন দৃশ্যমান কোন ইয়ে আছে, তাদের কর্ম আছে। জামাত বড় দল, তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান আছে, এই দেশ গঠনের তাদের কোনো অবদান আছে, এই যে 9 বছর আন্দোলন করলাম, একদিন তাদের আহত হয়েছে, একদিন তাদের নিহত হয়েছে, এই যে 15 বছরের আন্দোলন, তাদের যে যুদ্ধাপরাধের দায় তাদের যে সাজা হলো, তা ছাড়া এই কয়েক বছর কয়জন মানুষ তাদের রাস্তায় গিয়া মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারা আহত হয়েছে, নিহত হয়েছে, কয়জন শহীদ হয়েছে বলেন তো? কতজন জেলে গেছে, কতজন শাস্তি হয়েছে, কতজন গুম হয়েছে, কতজন খুন হয়েছে, কতজন বাড়ি কত। এই সরকার পারবে না তো, এই সরকার পারবে না, এই সরকার পারবে না। মানুষ মনে করে আপনারা ক্ষমতায় আসলে আপনারা আমরা পারবো, সে ভিন্ন, আপনারাও করবেন না। আমরা করবো কি করবো না করার কোনো উপায় নেই। পরিষ্কার ভাবে আওয়ামী লীগ রোজ কেমন পর্যন্ত ক্ষমতা থাকবে এই যখন ধারণা ছিল মানুষের, তখন কিন্তু বিএনপি বলেছে আগামী দিনে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য করতে 5 বছর পর পর ক্ষমতা ছেড়ে দিতে হবে। ওই জায়গাটাই আসল কথা, যে যাই করুক 5 বছর পরে জনগণের কাছে যাওয়া লাগবে। জনগণের পক্ষে কাজ না করলে, গুম করলে, খুন করলে, দেশের অর্থনীতি ধ্বংস করে, চুরি করলে 5 বছর জনগণ বলে যায় আপনাদেরকে চায় না। সেই জন্যই সবাই কাজ করবে। তারপরে যে আইন শৃঙ্খলা যেটা, আর কি বিএনপি সেই সুযোগ আছে? এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি বিচারপতি নিয়োগে অপসারণ হয়, তাহলে ম্যাডাম খালেদা জিয়াকে 5 বছরের নির্মাণ সাজাকে 10 বছর দিত, তারেক রহমানকে নির্মাণ নির্দেশে খালাস হলো, তাকে উচ্চ আদালত 7 বছর জেল 20 কোটি টাকা জরিমানা করতো না। কারণ আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আমি বিচারক হয়েছি। এই কথাগুলো তো লেখা আছে। অর্থাৎ এখন ভবিষ্যতে আর কারুর অতীতে কে কি করেছে, কে ভুল করেছে, কে পাপ করেছে, ভবিষ্যতে যারা এই ক্ষমতা যাবে তাদের সুষ্ঠু মতো দেশ পরিচালনা করতে হবে, দেশের মানুষের পাশে থাকতে হবে, তা নাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সেই ভয়ে সবাই কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনিও কি নির্বাচন নিয়ে একই আশঙ্কা মনে করছেন কিনা? নির্বাচন তো আর আছে 4 মাস। নির্বাচনের বিষয়ে আমার যেটা শঙ্কা সেটা হচ্ছে হাইকোর্টের একটা রায় আছে অন্তর্বর্তী, মানে আবার কি বলে এই নির্বাচনকালীন সরকার আবার পুনর্বহাল হচ্ছে, কিন্তু সেটা যদি আমরা সংবিধান অনুযায়ী যাই তাহলে সংসদে এটা অ্যাপ্রুভাল লাগবে। এটা ছাড়া কিন্তু ওই সরকারটা কার্যকর হবে না। তার মানে একটা সরকার গঠন হইতে হবে, অন্য কোনো মাধ্যমে ইলেকশন হয়েই আপনার সরকারটা আসলে পরে তারা সংসদে অ্যাপ্রুভ দিলে পরবর্তী থেকে এটা কার্যকর হবে। এটা হচ্ছে প্রথম নির্বাচনকালীন। বাট যেটা হইতে পারবে সেটা হচ্ছে এখন যে সরকারটা আছে এটাই রিফর্ম হইতে পারবে। বাট সব থেকে বড় বিষয়টা হচ্ছে নির্বাচনের আগে আমাদের এই জুলাই সনদটা হইতে হবে, এবং সেটা যে কোনো মূল্যে যেটা বলা হয়, যেটা প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হতে পারে, আমাদের একটা অর্ডারের মাধ্যমে, যেটা ওই যে এলএফও যেটাকে বলে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আওতায় 70-এর নির্বাচনটা হয়েছিল, এরকম একটা অর্ডারের মাধ্যমে এই সরকারটাকে লিগালাইজ করতে হবে, এই জুলাই আন্দোলনকে লিগালাইজ করতে হবে। 5 থেকে 8 আগস্ট পর্যন্ত, 5 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সরকারকে রিকগনাইজ করতে হবে কে সরকার ছিল। এই জিনিসগুলোকে রেগুলারাইজ করে আন্দোলনকে যদি সেফ মানে লিগালাইজ না করা হয়, আমরা যে ভয় পাচ্ছি ইলেকশন হয়ে যে সরকারই আসবে, যখনই গণতন্ত্র কোনো সরকার ক্ষমতায় আসবে, তখনই কিন্তু যে কোনো রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম নিষিদ্ধ, দল হিসেবে নিষিদ্ধ না, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়ে যাবে সারা দেশে। যার এই 1500 হত্যাকারীর বিচার হয় নাই, 30,000 আহতকারীদের কোনো বিচার হয় নাই, জেলও হয় নাই, কেউ আটকও হয় নাই,
কিন্তু ওই মামলাগুলোর দেখবেন সবাইকে ধরে ধরে, কেন সবাই হাসপাতালে আছে আহত, সবগুলোর নিয়ে জেলে দিবে, শাস্তি দিবে। ওদেরকে কোনো না কোনো খুনের, কোনো পুলিশ কোনো কাউকে না কাউকে খুনের আসামি করা, এটা হচ্ছে একটা বিষয়। তো সুতরাং ওই বিষয়টা এখনো নিশ্চিত হয় নাই। সুতরাং ইলেকশনের জন্য আমি মনে করি সরকার প্রস্তুত থাকতে পারে, কোন রাজনৈতিক দল তাড়াহুড়া করতে পারে, জনগণ প্রস্তুত না, সাধারণ মানুষ দেশের তারা প্রস্তুত না। কারণ তারা যে পরিবর্তনটা আশা করছে, যেটা হাবিব ভাই বলতে যেও থেমে গেছেন, যে এটা কোটা আন্দোলনের থেকে এটা ট্রান্সফর্ম হয়ে সরকার বিরোধী আন্দোলন হয়েছে। বাট এটাতে অংশগ্রহণ করেছে কারা? গত 16 বছরে জনগণ, আম জনতার যে ক্ষোভ সরকারের প্রতি, শাসন ব্যবস্থার প্রতি, নির্বাচনের প্রতি, বিচারের ব্যবস্থার প্রতি, সবকিছুর এই ক্ষোভটার বহিঃপ্রকাশ হয়েছে কিন্তু রাস্তায়। এবং এই 36 দিনে সেটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে, খুব কুইকলি ট্রান্সফর্ম হয়ে এটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর হয়েছে। কেউ কিন্তু ফরম্যাট দিয়ে আসে নাই যে আমরা প্রথম দিনে এটা করব, সপ্তম দিনে এটা করব, 14তম দিনে এটা করব। মানুষ কিন্তু অটোমেটিক নিজের প্রেসারে এটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে। তো সুতরাং জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে সরকার থাকবে কি থাকবে না, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না। সুতরাং নির্বাচন হবে তখনই যখন জনগণ মনে করবে যে পরিবেশটা প্রপার ইলেকশনের জন্য। গত 3টা 14, আমি 8-এর ইলেকশনটাও ধরবো, এটা প্রপার হয় নাই। 8, 14, 18, 24 একটা ভুয়া নির্বাচনে মানুষকে ভাওতাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট করে, সরকারি সম্পদ না, সরকারের জনগণের ট্যাক্সের টাকা অপচয় করে ইলেকশনের নামে যে ভাওতাবাজিটা হয়েছে, আবার যেন কোনো এটা রিপিট না হয়। এটা কেন রিপিট হবে এটা বলতেছি এই জন্যে, আমরা কোন রকমের নির্বাচনটা সঠিক হইতে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন, জাহাঙ্গীরনগরে যে এটা আটকায় গেল। ওখানে ইলেকশন কমিশন হচ্ছে বাংলাদেশের সেরা শিক্ষিত মানুষ, সব ভোটার, সব 100%, 5,000 8,000 ভোটার, সবাই শিক্ষিত। সেই ইলেকশনের রেজাল্ট দিতে কত 36 ঘন্টা 40 ঘন্টা লাগবে। জাতীয় সংসদের রেজাল্ট কত বছরে লাগবে রেজাল্ট বাইরেতে? আর রাকসুর ইলেকশন তো বাতিল হয়ে গেল, স্থগিত হয়ে গেল। ওয়াই? সেকেন্ড টাইম না থার্ড টাইম, মানে আরো ঝুঁকি, থার্ড টাইম। একটা ইউনিভার্সিটির ইলেকশন যদি না করা যায় সময় মতো ঘোষণা দিয়ে, জাতীয় সংসদের ইলেকশন তো 1000 মাইল দূরে, আমরা এটা নিয়ে কেন চিন্তা করব? আমরা যদি কোনো নাটক করে কোন রকমে একটা ঘোষণা দিয়ে কেন্দ্র দখল করে করতে চাই, তাহলে ওকে, উই আর রেডি, টুমরো উই আর রেডি। বলতেছে যে ডিসেম্বরের আগে যে কোনো সময়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি দেশ একটা লাইনে চলে আসবে। দেশ লাইনে আসবে না, আর একটা বৃহত্তর আন্দোলনের জনরোষের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। কেন কোন রকম রিফর্ম, যেটা এখনো পর্যন্ত কোনো রিফর্ম মানুষের নজরে আসে নাই, মানে জনগণ জনকল্যাণমুখী কোনো রিফর্ম এখনো মানুষ দেখে নাই। কিন্তু ওই কি বলে, সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হয়ে গেছে। আন্দোলন করছে আমজনতা, জীবন দিছে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, বাদামওয়ালা, আর এমপি সাহেবদের ক্লাস আপ হয়ে গেছে। এটা মানুষের নজর এড়াইছে বললে ভুল হবে। এই জিনিসগুলা কিন্তু এইবার মানুষ সহজে নিবে না। তা আমাদেরকে ওই বিষয়টা সতর্ক থাকতে হবে। সংস্কার মানে সংস্কার, ডক্টর ইউনূস বলেছেন, দৃশ্যমান সংস্কার। আর একটা বিচার, যেটা অলরেডি আমি বলছি, আবার রিপিট করতে চাচ্ছেন না, বিচারকে অবশ্যই দৃশ্যমান করতে হবে এবং ক্রিমিনালদেরকে বিচারের শাস্তি কার্যকর করতে হবে। শুধু রায় দিলে হবে না, যে নিম্ন আদালত রায় দিছে, রায় হচ্ছে কোথায় আইসিটির মামলা সবাইকে দেখা হচ্ছে। সারা দেশব্যাপী যে জনগণ অত্যাচারিত হয়েছে, জেল কেটেছে, মানে বিশেষ করে যারা মানে তারা তো এখনো অনেক জেলে রয়ে গেছে, তাদের মামলা, এই যে বিএনপির কত কর্মীর মামলা, দল হিসেবে তারা কি কোনো স্ট্যাটিস্টিক জনগণকে দিচ্ছে যে আমাদের এত জনের মামলা এখনো রয়েছে কার্যকর, কেন উঠে নাই? সে ব্যাপারে কোনো আন্দোলন হয়েছে? সে ব্যাপারে তো কোনো আন্দোলন নাই। যে আমাদের এত লোক এখনো জেলে রয়েছে নিরপরাধ, এই কত ইসলামপন্থী কত আলেমরা এখনো জেলে রয়েছে মামলায়। আমাদের একজন আছে মেজর জিয়া, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জঙ্গি বানায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধ তালিকায় তাকে নাম ওঠানো হয়েছে। সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই। এরকম অনেক কেস আছে, কোনো সিদ্ধান্ত নাই। আমরা ইলেকশনের কথা বলতেছি। এখন নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশন কি পারবে ম্যানেজ করতে? একদিনের ইলেকশন, আমরা তো এখনো একদিনের ইলেকশনই জানি। একদিনে সারা দেশব্যাপী 300 আসনে ইলেকশন কিভাবে সম্ভব? আচ্ছা, শুধু বললে হবে না যে আমরা ইলেকশন করবো। আমি যদি মনে করি যে আমার বাড়ির কাছে বা আমার এলাকার ভোট কেন্দ্র আমি দখল করে ইলেকশন করে ফেলবো, তাহলে আমি রেডি। বাট জনগণ কি, যারা ভোট দিবে তারা কি রেডি? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে।
এই যে বলতেছে যে পিঠের চামড়া থাকবে না, আসলে পিঠের চামড়া থাকবে না। জনগণ কিন্তু আওয়ামী লীগরে শুধু তাবড়াইছে, এবার কিন্তু আওয়ামী লীগ বিএনপি যারা যারা আছে সবাইকে তাবড়াবে। আমাদের কাউকে প্রয়োজন নাই, আমরা দেশ চালাবো। এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের লোক কেন ধরা পড়ছে না? এই যে মিছিল করতেছে, মিছিল কোনো থ্রেট না, আওয়ামী লীগ আর ফেরত আসবে না। হাবিব ভাই, আমি কিন্তু নিশ্চিত বলতেছি আওয়ামী লীগকে এই দেশে আসতে দেওয়া যাবে না। যে অপরাধ তারা করে গিয়েছে তার বিচার করার পরে যদি তারা আসে, বিচারের পরে ক্ষমা চাইতে হবে। বিচারের আগে ক্ষমা চাইলে মাফ হবে না। হত্যার মামলাতে কোনো ক্ষমা চাইলে মাফ হবে না। এই বিচারের পরে যদি তারা আসে, আওয়ামী লীগ নামে আমি মনে করি না কোনো রাজনীতির সুযোগ আছে। সুতরাং 21 বছর পরে ফিরছে বলে এবারও ফিরবে। এখন এই যুগে আমার মনে হয় না আওয়ামী লীগকে ফিরতে দিবে কেউ। তো সুতরাং ওই যারা চিন্তা করতেছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করবে, আমরা অত খারাপ না, আমরা ভালো, অত ইয়ে না, সেই জন্য আমরা তাদেরকে পার্টিসিপেট করতে দেবো, জনগণ এটা মানবে না। সুতরাং এই জিনিসটার থেকে বেরিয়ে না আসলে ওই ভোট কিন্তু কেটে যাবে। জনগণ কিন্তু তাদের থেকে সরে আসবে যে না, আমি যা আওয়ামী লীগরে তো আমি বাধা দিতে পারি নাই, কিন্তু অমুক দলের মাধ্যমে যদি আওয়ামী লীগ আবার সামনে আসে, আমি ওই দলকে ভোট দিব না, চয়েস তো আমার। কিন্তু আপনি যদি ভোট ছাড়া ক্ষমতায় আসতে চান, চেষ্টা করেন এবার। আমার মনে হয় না জনগণ এটা অ্যালাউ করবে। রাত্রেবেলা নিজেরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে এটাকে ভোট করবে, রাত্রের থেকে ভোট কেন্দ্র পাহারা দিবে এবার পাবলিক। এই ব্যাপারটা নিশ্চিত থাকতে হবে। তা আমি বলতেছি যে নির্বাচনের জন্য জাতীয় রেডি না, নির্বাচন কমিশন রেডি না, শুধু আমি যেটা বলতেছি শুধু ওই উপদেষ্টারা রেডি, যেহেতু তারা পালাইতে চায়। তারা ইলেকট্রিক ট্রেনে বসে রয়েছে, তারা মনে করতেছে ট্রেন যাত্রা শুরু করছে ফেব্রুয়ারি মাসে, এটা ইলেকশন হবে। আমি যেটা দেখতেছি ইলেকশনের কোন নমুনাই আমি বুঝতে পারছি। ইউনিভার্সিটি ইলেকশন যদি সবগুলো না করা যায়, লোকাল গভর্নমেন্ট দিয়ে যদি ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের ফার্স্ট এক্সপেরিয়েন্স, সবাই নতুন, এদের কোনো অভিজ্ঞতা নাই। যারা স্টাফ যারা আছে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে রাতের ভোট দিনে আমি আর ডামির ইলেকশন, প্রকৃত ইলেকশনের কোনো অভিজ্ঞতা এদের নাই। সুতরাং এদের দিয়ে কোনো সময় বাস্তব ইলেকশন মানে নিরপেক্ষ ইলেকশন কন্ডাক্ট করে বেরিয়ে আসবে, একেবারে এটা কোনোভাবেই চিন্তা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি মনে করি যে আগে আমাদেরকে বিচার সংস্কার এগুলোর দিকে বিয়ে করে জনগণকে সন্তুষ্ট করতে হবে যে হ্যাঁ, এরপরে যে ইলেকশনটা হবে, ইলেকশনের পর যে সরকার আসবে সেটা অ্যাটলিস্ট পূর্ববর্তী স্বৈরাচারের সরকারের থেকে বেটার হবে, এবং তারাও আবার ভবিষ্যতে স্বৈরাচার হতে পারবে না। এই নিশ্চয়তা না পেলে কিন্তু জনগণ ইলেকশন মানবে না, আমার ধারণা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি দেখুন ভাই, অনেকগুলো বিষয় বলেছেন, আমি ভাই সবগুলো বিষয়ের সাথে একমত না। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে দিন শেষে তো ইলেকশন দিতে হবে। আপনি ইলেকশনের কথা, ইলেকশন দিবেন না মানলাম, 6 মাস পরে দিবেন, আপনি 6 মাস কি করবেন? আপনি 1 বছর পরে ইলেকশন দিবেন, 1 বছরে কি করবেন? গত 1 বছরে কি করেছেন? আপনাকে যে আমরা এই ক্রুশিয়াল মোমেন্টে যেই সময়টা আপনাকে দিয়েছি, আপনি তো সেই সময়টা জুলাই বিক্রি করে খেয়েছেন। আমি তো পলিটিক্যাল গভর্নমেন্টের আমলেও এত বড় এলিগেশন শুনি না। এই গভর্নমেন্টের আমলে যে এলিগেশন গুলো আমরা শুনছি, দিব্যি রয়ের এজেন্টরা ডিসি হিসেবে নিয়োগ পাচ্ছে। কয়দিন আগে আমি সেটা বলছি না, আমি বলছি যে কয়দিন আগে একটা নিউজ আসছে যে একটা সচিব করা হয়েছে 13 কোটি টাকার বিনিময়ে, সেটা নাকি আসিফ নজরুল, কি জানি এটা 35 কোটি। আচ্ছা যাই হোক, 35 কোটি টাকায় সচিব নিয়োগ। আমাদের আন্দোলনটা কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এই সরকার তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দুর্নীতিতে আচ্ছাদিত হয়ে গেছে। তাহলে এলিগেশন গুলো তো বিএনপির বিরুদ্ধে আসছে না, সরকারের বিরুদ্ধে আসছে। তো এই সরকার থেকে তো আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের একটাই চাওয়া, যদি আমাদের জুলাই স্পিরিট, যদি ধরেন 80% জুলাই স্পিরিট শেষ হয়ে গেছে, বাকি 20% জীবিত আসে শুধুমাত্র ফেব্রুয়ারি ইলেকশনের মধ্যে। যদি আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন ফল্ট করেন, 100% জুলাই স্পিরিট শেষ হয়ে গেল, বাংলাদেশে গণতান্ত্রিক কোনো কিছু আর থাকলো না। তা আপনি তো ভাই ইলেকশন আপনি 1 বছর পরে দিবেন, আমি মানলাম, আমি আপনাকে আরো 1 বছর সময় দিচ্ছি, আপনি আরো 1 বছর জুলাইকে ভেঙে খাবেন। ওই দিক দিয়ে স্বৈরাচারের গোষ্ঠী, রয়ের গোষ্ঠী পুরোটা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। তারা যত স্পেস পাচ্ছে তত সামনে আপকামিং আসছে, এটাই হচ্ছে আপনার নিয়ম। কারণ এই সরকার তো তাদেরকে চাপ দিতে পারছে না, চাপ দিতে পারবে পলিটিক্যাল গভর্নমেন্ট। তারা ধরতে পারবে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতা কর্মীরা থাকবে, বিরোধী দল থাকবে, সংসদ থাকবে, সেখানে আপনি এই স্বৈরাচার এখন যা করছে তা করতে পারবে না, তা করার দুঃসাহসও দেখবে না। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমলারা সচিবরা তো সরকারের সাথে চোর পুলিশ খেলছে, ডিসিরা চোর পুলিশ খেলছে। আপনার কি মনে হয় যে পলিটিক্যাল একটা গভর্নমেন্টের সাথে ডিসিরা এসপিরা চোর পুলিশ খেলবে? ওরা তো জায়গায় প্রস্তুত করে দিবে। আমি যদি ভুল না বলি, একটা নির্বাচিত চেয়ারম্যানও যদি ডিসি অফিসে যায়, ডিসির কাপাকাপি শুরু হয়ে যাবে। আপনি সেই সংস্কৃতি বাংলাদেশে আসছে। আমলাতন্ত্রের যে সংস্কৃতি ছিল সেটা স্বৈরাচারের সাথে সাথে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এখন আমলারা হচ্ছে এই সরকারকে ভাঙিয়ে খাচ্ছে।
অর্থাৎ আমলারা সকল অপকর্ম করছে, ড্রাইভারটা উপদেষ্টাদের কাছে, কারণ তারা তো বুঝতেছে না, তাদেরকে তো ভাঙাই খাচ্ছে যে ভাই আপনি তো কিছু বুঝেন না, তারা তো হচ্ছে ক্রিম বয় বলে না, এই সরকারের উপদেষ্টারা হচ্ছে ক্রিম বয়, মানে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত হব না, আমি কোনো দুর্নীতিতে পায়ে মাখাবো না, অথচ তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবই দুর্নীতিতে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, জানা অজানায়। তা আপনি সেটা কি বলবেন? সবকিছুই তো হচ্ছে, কোন মন্ত্রণালয় দুর্নীতির বাইরে আছে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন? আইন মন্ত্রণালয় মামলা বাণিজ্য হচ্ছে না, পুলিশের মধ্যে হচ্ছে না, ডিসিদের মধ্যে হচ্ছে না, সবচেয়ে সেন্সিটিভ যে বিষয় সচিব নিয়োগের ক্ষেত্রে যদি আপনি কোটি কোটি টাকার বাণিজ্য বলেন, বাকিগুলো আমি বাদে দিলাম, তাহলে বাংলাদেশে এখন কোনো গভর্নমেন্ট আছে আপনার মনে হয়? তো সুতরাং আপনাকে তো ভাই নির্বাচন দিতে হবে, যদি দিতে হয় আপনি কবে দিবেন সেটা আপনি আমাকে বলেন, কবে দিবেন? আপনাকে আমি আরো 5 বছর সময় দিলাম ইলেকশনের জন্য, 5 বছর পরে তো পরিস্থিতি আরো খারাপ হবে, তখন আপনি কি করবেন? সুতরাং যারা এই মুহূর্তে, আমি একেবারে ধরেন একজন পলিটিক্যাল দায়িত্ব ধরেন জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ হিসেবে আপনাকে বাংলাদেশের একটা সুনাগরিক হিসেবে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন পল্ট করে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য অশুভনীয় সংকেত, এবং এই ছাপার প্রত্যেকটা মানুষ করবে। যদি ফেব্রুয়ারি ইলেকশন পল্ট করে, এই সরকার যদি নির্বাচন না দিয়ে ক্ষমতা থেকে যায় বা আন্দোলনের মুখে যদি সরকার পতন হয়, পরিস্থিতি তো আরো ভয়াবহ হবে। আপনি কি করবেন? আপনি কোন ফরম্যাটে সরকার গঠন করবেন? বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মাইন্ডেডকে আপনি জনগণকে দিতে হবে। ভাই যেটা বললেন যে ধরেন এই সরকার, জনগণ এখন নির্বাচন চায় না, জনগণ এখন নির্বাচন চায়, জনগণ এই সরকারকে চায় না, জনগণ নির্বাচিত সরকার চায়। কোন সরকার চায় সেটা নির্বাচনের মধ্যে হবে। আপনি যদি আগের থেকে বলেন জামাত এতটা সিট পাবে, বিএনপি এতটা সিট পাবে, তাহলে তো ভাই সেটাও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আপনি এটা বলতে পারেন না, আমরা ধারণা করতে পারি যে এই দল ভালো করবে, কিন্তু এই দল ক্ষমতায় চলে আসবে, আমি সেটা বলাটাও মানুষের মাইন্ডেডকে উপেক্ষা করা, কারণ মানুষ তো ভাই ভোট দেয় না এখনো। আপনি জনপ্রিয়তা দেখে বলতে পারেন যে হ্যাঁ বিএনপি ভালো করবে, জামাত ভালো করবে, এনসিপি ভালো করবে। আপনি কেন মনে করছেন না যে এই নির্বাচনে তরুণ প্রজন্ম ভালো করবে না? ডাকসুতে তো তারা ভালো করেছে, সাকসুতে ভালো করছে, রাকসুতে ভালো করছে, সব জায়গায় তরুণ প্রজন্ম ভালো করছে, তার নির্বাচনে কেন ভালো করবে না? এমনও তো হতে পারে নির্বাচনে এনসিপি, যেটা আমরা মানে এক্সপেকটেশন করছি না, আমাদের তরুণ যে রাজনৈতিক দলগুলো তারা আরো বেশি আসন পেয়ে যেতে পারে। তো সেটা শুধু বিএনপি কে আমরা কেন বলছি প্যারালাল হিসেবে দাঁড় করাচ্ছি যে নির্বাচন হলেই বিএনপি চলে আসবে? এটাও এক ধরনের স্বৈরাচারী মনোভাব আমি মনে করি, কারণ আপনি তো গণতন্ত্রকে অ্যাভয়েড করছেন। একদিকে বলছেন যে নির্বাচন চাই, অন্যদিকে বলছেন বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো আমি এজন্যই আপনাকে বলছি যে এই মুহূর্তে নির্বাচন চাই না হচ্ছে দুইটা গ্রুপ, একটা হচ্ছে রয়ের দালালরা আর একটা হচ্ছে স্বৈরাচারের দোসররা। তারা নির্বাচন চায় না, কেন চায় না? কারণ বাংলাদেশে এখন কোনো গভর্নমেন্ট নেই, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নেই, যা খুশি তা করা হচ্ছে। আপনি একজন খুনি বৈষম্যর কাউকে ধরে অথবা কোনো লিডারকে ধরে 50 লাখ 10 লাখ টাকা দিয়ে তার নাম কাটাচ্ছে আর একজন নাম ঢুকাচ্ছে। এটা তো আপনি যত কথাই বলেন গণতান্ত্রিক সরকারের আমলে আপনি যেমন খুশি তেমন চালাতে পারবেন না, চলতেও পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, এই আমলিকের আমলে যেই ধরেন একটা চেইন অফ কমান্ড ছিল, এই সরকারের আমলে সেটাও নেই। আপনি আমলিকের আমলে যাকে খুশি তাকে কি মামলা ঢুকে দিতে পারতেন না? কিন্তু এই সরকার তো কারোরই না, অর্থাৎ যাকে আমি যদি বলি যে সাগর ভাইয়ের নামে এখন একটা মামলা দিব, ওকে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনিও হয়রানির শিকার হবেন। আপনি যদি বলেন আমার নামে দিব, আমি যদি বলি ভাইয়ের নামে একটা মামলা দিব, কারণ এই সরকারের মধ্যে এখন কোনো সত্যিকার অর্থে কোনো রুল অফ ল নেই, এই সরকারের মধ্যে কোনো জাস্টিস নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, যা খুশি তা হচ্ছে বাংলাদেশে। কিন্তু আপনি এটা করে আর কতদিন চলতে পারবেন? আপনি যত সামনে এগোচ্ছেন আপনি তো তত বেশি আরো ধরেন অন্ধকারের মধ্যে যাচ্ছেন। সুতরাং আপনি তো আলোর দিকে তো আপনাকে ইউটার্ন করতে হবে টুডে অর টুমরো। তো সেই ইউটার্নটা যদি আপনি না করেন, আমি যেটা বলছি আপনাকে, এই ধরেন এই এবং আমলিক ওরা যে কোনো ভাবে এই সরকারকে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে বা সফল হতে দিবে না। তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা অনির্বাচিত সরকার চাই, এই সরকারকে আমরা ফেল করব। এই সরকার তখনই সাকসেস হবে যখন তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে যাবে। আপনি যত কথাই বলেন সব দোষ মাফ হয়ে যাবে, তাদের যত দুর্নীতি আছে, যত অনিয়ম আছে, যখন তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন কল করতে পারবে, সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে একটা নির্বাচন হয়েছে, বিএনপির প্রার্থী আছে সেখানে ইসমাইল সম্রাট আছে, সেখানে ভাই আছে, মানুষের যাকে খুশি তাকে ভোট দিয়েছে, কোনো প্রভাব বিস্তার হয় নাই, কোনো কালো টাকার হয় নাই, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন হয় নাই। এরকম একটা নির্বাচন এই সরকার কেন দিবে না? এই সরকারের সাথে আমাদের যদি আপনি মোটা দাগে বলেন, আপনি ধরে ধরে সরকারকে তো 100টা শর্ত দিয়ে পারবেন না। আমাদের মোটা দাগের শর্ত হচ্ছে সরকারকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে খুনি হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হওয়ার কারণে বাংলাদেশে জুলাই আগস্ট হয়েছে। আমরা আগামী 50 বছরের মধ্যে এই তরুণ প্রজন্ম, ধরেন আমার জীবন আদর্শে আমি আর জুলাই আগস্ট দেখতে চাই না।
চাই না তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তো রোটেশনে আসতে হবে। যখন আমার একটা স্ট্রং নির্বাচন ব্যবস্থা হবে, যে সরকার আসবে সরকার যাবে, কিন্তু ইলেকশন কমিশন তার মতো করে কাজ করবে, এরকম একটা ইলেকশন কমিশন আপনি করে দেন না, তখন আপনি বাধ্য হয়ে ফ্যাসিস্ট না হয়ে জনগণের দরজায় দরজায় যাবেন যে ভাই আমাকে ভোট দেন, আমার দলকে ভোট দেন। তো সেই সংস্কৃতিটা তো আমরা ফিরিয়ে আনতে চাই। তো এর জন্য আপনি যদি বলেন যে সংস্কার হচ্ছে না, আমি সেটাকে ভুল বলবো। সংস্কার হচ্ছে নির্বাচন ব্যবস্থার। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ধরেন একটা দলের প্রার্থী হবে, সে আমারই একটা ভাব নিয়ে বসে আছে যে আমি তো বিএনপির প্রার্থী, আমি তো হয়েই যাব, এরকম মন মানসিকতা এখন কারোর মধ্যেই নাই। আপনাকে জনগণের কাছে যেতে হবে, আপনি যত বড় দলের প্রার্থী। তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন আসলে নির্বাচনটাই একমাত্র সমাধান, নির্বাচন হলেই সবকিছুই ঠিক হয়ে যাবে। আপনি যদি 1 মিনিট বলতে চান এই বিষয়ে। আমার মনে হয় আমার মেসেজটা ভুল রিড করেছেন উনি সম্রাট। সেটা হচ্ছে আমি কিন্তু বলি নাই যে ইলেকশন হবে না, আর যেটা বোঝানো হয়েছে যে 2টা দল, স্বৈরাচারের দোসর, রয়ের দালাল, এটা কিন্তু একটাই দল, এটা কিন্তু 2টা দল না, একটাই দল। তিনটা মিলে একটা, এটা সবই তো একটাই দল, এবং এদেরকে যারা চাই ইলেকশনে চাই তারাও তাদের সঙ্গী। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন অবশ্যই হইতে হবে, কিন্তু ফেয়ার অ্যান্ড ফ্রি, ওই কথাটা ইউ হ্যাভ টেকেন দিস পয়েন্ট, মানে মেনশনড ইট, এই কথাটা মেনশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশন রেডি কিনা, আমি বুঝতে পারছি, এই ল এনফোর্সিং এজেন্ট রেডি কিনা, যারা এনশিওর করবে তারা রেডি কিনা। সাগর ভাই আমি শেষ করে আমি জাস্ট 1 মিনিট আমি বলে দিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি এনশিওর করা যায়, আমরা যেটা বলছি, এটা হইলে এই ডিসেম্বর মাসে ইলেকশন হোক, আমি সেটা চাই। কিন্তু আমি যদি দেখি যে আগের ফরম্যাটে, যেহেতু ইলেকশন কমিশন বলি, ল অ্যাডমিনিস্ট্রেশন বলি, ল এনফোর্সিং এজেন্সি বলি, সশস্ত্র বাহিনী, সব হচ্ছে স্বৈরাচারের টিম, তারা যাকে সাপোর্ট করবে তারাই হবে, এবং তারা কি করতে যাচ্ছে এটা মানুষ অলরেডি ধারণা করে ফেলছে। এই কারণেই কিন্তু আশঙ্কাটা, আর কোন কারণে আশঙ্কা নাই। কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার যেটা ডক্টর ইউনূস বলেছে যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে মানে ভিন্নতম এবং স্বচ্ছ ইলেকশন হবে, এটা অবশ্যই হলে আমি যে কোনো আরো আগে রাজি ইলেকশনের জন্য, যেটাতে মানুষ ভোট দিয়ে তার নেতাকে নির্বাচন করবে এবং যোগ্য লোককে নির্বাচন করবে, তাকে নেতা ওই এলাকা জন্য সে নেতা হইতে পারবে, সব থেকে বড় সন্ত্রাসী না, সব থেকে বড় ব্যবসায়ী না, চোরাকারবারি না। এই জিনিসটা যদি হয় যত দ্রুত সম্ভব, কিন্তু ফেয়ার ইলেকশন হলে যেটা হবে প্রকৃত ইলেকশন নিয়েও যারা জি ফেয়ার ইলেকশন হলে যত তাড়াতাড়ি সম্ভব। ভাই 1 মিনিট না, আমার কথা হচ্ছে ফেয়ার ইলেকশন হওয়ার জন্য 1 মাস সময় যথেষ্ট। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমাকে সরকার বানান আমি 1 মাসের মধ্যে সব ঠিক করে দেবো। কারণ এর আগে আপনারা দেখেছেন 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করে গেছে এবং ফ্রি ফেয়ার নির্বাচন করছে। আপনি প্রত্যেকটা জেলায় ডিসিএসপি টার্নিং পয়েন্টে যদি আসেন, প্রত্যেকটা জেলার ইউনো, এদেরকে আপনি সব দিয়ে দেন, এদেরকে দলীয়করণের বাইরে দেন, কিন্তু সেটা তো এই সরকার করছে না ইচ্ছে করে। এটা তো একটা অর্ডারের মাধ্যমে আপনি করতে পারেন। প্রত্যেকটা জেলার ডিসিএসপি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যার বিরুদ্ধে এলিগেশন আছে তাকে সরাই দেন। কিন্তু আমরা দেখতে পাই যে সরকার প্রশাসন সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? আই ডোন্ট থিংক ইউ হ্যাভ। ইট ইজ ইম্পসিবল। গত 16 বছর 18 বছর যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেটা আর কারো কোনো সন্দেহ না থাকুক, হাবিব ভাইয়ের কোনো সন্দেহ নাই যে ওনার লোক একটা চাকরি পায় নাই। না 18 বছরের আগে তো নিয়োগ হয়েছে। না না, তারা তো এখন ইউনো না, তারা এখন ডিসিও না, এসপিও না। এই জিনিসটা বুঝতে হবে। মাঠে থাকবে যে এসআই, যে এএসপি, হি ম্যাটার্স, ডিআইজি ম্যাটার করে না। বাস্তব অবস্থাটা বুঝতে হবে। ইলেকশন কমিশনে 100% নিয়োগ আওয়ামী লীগের করা। পুরোনো একটা লোক বলতে পারবে হাবিব ভাইয়ের নিয়োগকৃত একটা লোক ওখানে চাকরিতে আছে? তো কাদেরকে দিয়ে আমি ইলেকশন করতেছি? সশস্ত্র বাহিনী ক্যাম্পে যে চুপচাপ বসে থাকবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, এই পরিবেশ ইলেকশন নাই বললে তো আছে। হাবিব ভাই যদি 1 মিনিটে জাস্ট বলেন। 1 মাস না, আমি বলতেছি মানে আমি ভাইকে জিজ্ঞাসা করতেছি, কত বছর পরে নির্বাচন হলে সমস্ত নিরপেক্ষ ইউনো আসবে, নিরপেক্ষ এসপি আসবে, নিরপেক্ষ ডিসি আসবে? কত বছর লাগবে? না না, আমি তো বছরের কথা বলতেছি না। আপনি আগামী 3 মাসের মধ্যে এই কাজটা করেন, আপনি ইলেকশনটা দেন। আমি কোনো চেঞ্জ করতে বলছি না। আপনি নিরপেক্ষ, যে কোনো পরিস্থিতিতে আপনি নিরপেক্ষ ইলেকশন এনশিওর করেন, তাহলেই আমি রাজি। কোনোটাই কোনো কাজে আসে না যদি দলীয় সরকারের নির্বাচন হয়। যেহেতু এটা দলীয় সরকারের নির্বাচন হবে না, সেই কারণে এই ইউনো, এই ডিসিরাই নিরপেক্ষ নির্বাচন করবে। এরাও তো দলীয় হোক, পুরো অ্যাডমিনিস্ট্রেশন দলীয় হোক না। আমি তো যখন আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক বিধান বাতিল করলো KM হাসানের কারণে, শুধু KM হাসানের বয়স
তোমার একা বাড়িয়েছিল না বিচারপতির বয়স বাড়ানোর কারণে উনি তত্ত্ব প্রধান হবে এই অজুহাতে। আমি কত টকশোতে বলেছি যে আপনার সংসদটা ভেঙে দেন, প্রধান বিচারপতি প্রধান নির্বাচক যাকে ইচ্ছা বানান, আমার তো কোনো আপত্তি নাই, সংসদটা ভেঙে দেন, তাহলে সব সোজা হয়ে যাবে। আজকে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কিছু না, 3টা জিনিস দরকার। পরিষ্কার ঘোষণা দিয়ে দিবে নির্বাচনের সময় যদি কোনো প্রার্থীর প্রতিপক্ষে আঘাত করে, পোস্টার ছিঁড়ে ফেলে, অফিস ভেঙে ফেলে, একদম প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীদের বাতিল। ভোটের দিন যদি ভোট কারচুপি করে, সিল মারে, সেন্টার দখল করে, দৃশ্যমান সঠিক তদন্তের মাধ্যমে সেক্ষেত্রে তার প্রার্থীদের অমুক প্রার্থীদের বাতিল। এবং এর পরেও যদি দেখা যায় এই দুইটার সামনে নেই, পিছনের দিক থেকে অনেক কিছু করে ধরা পড়েনি, ওখানে আসসালামু আলাইকুম দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশকে নিয়ে নানান আলোচনা সমালোচনা করা হলো। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জাতীয় যে মার্কিন নিউ ইয়র্কে আপনার যে ঘটনাটি ঘটেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে জাতিসংঘের ভাষণ দেওয়ার উদ্দেশ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটি প্রতিনিধি দল তিনি নিয়ে আসেন, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন জামাত ইসলামীর নেতা ডক্টর তাহের এবং এনসিপির নেতা ডক্টর জারা এবং ছিলেন আক্তার হোসেন। প্রিয় দর্শক, জামাত নেতা জনাব তাহের তিনি খুবই ভালোভাবে বিমানবন্দর থেকে বের হতে পারলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর জারা আক্তার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, তাদেরকে ডিম ছড়া হয় এবং তাদের সাথে আপত্তিকর যে অবস্থা, সে অবস্থা সেখানে তৈরি হয়। কঠিন একটি মুহূর্ত, কঠিন একটি অবস্থা তৈরি হওয়ার কারণেই সেখানে ব্যাপক পরিমাণে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছে যে আমেরিকাতে জামাতের নেতাকে সুন্দরভাবে পার করে দেওয়া হলো এবং সেখানে জামাতের নেতা কর্মীরা বিপুল পরিমাণে উপস্থিত ছিল, যার কারণে জামাত নেতাকে তারা কোনোভাবে অপদস্থ করতে পারেনি। জামাতের নেতা কর্মীরা জামাতের সেই নেতাকে সুস্থভাবে বিমানবন্দর থেকে বের করে নিয়ে গেছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদে বের হয়েছে শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতাকর্মীরা তাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, যা সত্যি দুঃখজনক। এখন কথা হলো, এনসিপি তো ছোট দল, সেই ছোট দল হয়তো কোনোভাবে তাদের জনসংখ্যাও কম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল বৃহৎ একটি দল, বিশাল একটি দল। সেই দলের লোকজন কোথায় ছিল? আমেরিকাতে কোথায় ছিল? তারা কেন এগিয়ে আসলো না? কেন মোকাবেলা করলো না আওয়ামী লীগের সাথে? এই প্রশ্নগুলো থেকেই যায়। প্রিয় দর্শক, এর পিছনে কারা দায়ী অবশ্যই তদন্ত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটাই আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।